খায়ের ভাই সাউন্ড পাচ্ছি না। এখন সাউন্ড পাওয়া যাচ্ছে ভাই? এখন পাওয়া যাচ্ছে ভাই, এখন পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিউট করে রাখছিলাম, ঠিক আছে? আমার এখন তো শুরু করতে পারিনি, মন্ত্রী মহোদয় আর 2টা মিনিট সময় চেয়েছেন। ইয়ে আছে, আমি ইয়াতে শেষ বেলা আগে দিবেন না, মারেন তাড়াতাড়ি মারেন। দিদি মাউসি ডিজে পাঠাইছে, দিদা ওইটাই তো ও পাঠাই নাই তো আমাদের। লিঙ্ক লিঙ্ক না উপমন্ত্রী মহোদয় স্যার কিন্তু জয়েন করেন নাই। খায়ের সাহেব আমাকে আরো 5টা মিনিট সময় দেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে স্যার। অলরেডি কথা বলতে ঠিক আছে স্যার। জি স্যার। লাইভ লাইভ
খাই সাহেব শুরু করছেন কয়টায়? স্যার আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয় যুক্ত হয়েছেন স্যার। মন্ত্রী মহোদয় এই যে একটা ফোন কলে আছেন, একটু এই জন্য স্যার। এই যে ঠিক আছে, আমরা এখনই শুরু করতে পারি। মাননীয় মন্ত্রী মহোদয় জি। আপনি শুরু করতে পারেন। আমাকে শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। আমাদের সকল সাংবাদিক বন্ধুগণকে আমি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, মাননীয় উপমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, আমাদের সচিব মহোদয়দের পক্ষ থেকে, সকল মহাপরিচালকদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এবং আমাদের সকল বোর্ডের সকল চেয়ারম্যান বৃন্দ সহ সকলের পক্ষ থেকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই সকলকে। মুজিব বর্ষের শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো যে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির বিষয়টা, এই বিষয়টা নিয়ে সবারই মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠাও আছে যে কি হবে, কি করে হবে, কবে নাগাদ শুরু হবে। আমরা পুরো প্রক্রিয়াটি একেবারে কি পদ্ধতিতে কবে নাগাদ অ্যাপ্লিকেশন হবে, কি হবে, সেগুলো আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের 7 তারিখের মধ্যে জানিয়ে দেব। তবে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি সেটি হলো যে ভর্তিটি কি পদ্ধতিতে হবে সেটি নিয়ে। তো আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবছরও সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা শুরু করার সময় প্রায় এসে গেছে। আপনারা এটাও জানেন যে প্রতি বছর আমরা যেভাবে এই ভর্তি পরীক্ষা গ্রহণ করি, এবার করোনা সংক্রমণের কারণে ঠিক একইভাবে গ্রহণ করা হয়তো কঠিন হয়ে পড়বে। ফলে আমরা নানান রকমের বিকল্প পদ্ধতির কথা আমরা চিন্তা করেছি এবং এ বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও আমরা আলাপ আলোচনা করেছি, যারা এই ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। সেই রকমের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাদের মতামত আমরা গ্রহণ করেছি। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আমাদের সচিববৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা, তাদের সকলকে নিয়েই আমরা এই পারস্পরিক মত বিনিময় করেছি এবং শেষ পর্যন্ত আমরা 3টা বিকল্পের সুবিধা অসুবিধা নানানভাবে খতিয়ে দেখেছি। বিকল্পগুলো হলো, একটা হচ্ছে বরাবরের মতোই শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেওয়া। আপনারা জানেন যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আমাদেরকে হয়তোবা শিগগিরই আঘাত করবে বলে অনেকেই আশঙ্কা করছেন এবং আমরা একদম এই শীত আসি করছে, এখনই দেখছি যে সংক্রমণের হারে বা মৃত্যুর হারে কিছুটা মনে হচ্ছে যেন একটা ঊর্ধ্বগতি। ইতোমধ্যে পৃথিবীর কিছু দেশ এই দ্বিতীয় ঢেউয়ের কারণে তাদের স্কুল বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দেবার কথা ভাবছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বরাবরের মতো শিক্ষার্থীদেরকে স্কুলে এনে তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার ঝুঁকিটা নিতে চাচ্ছি না। এমনকি একদিনের পরীক্ষা 3 দিনে নিলে বা এক কেন্দ্রের বদলে 2 বা ততোধিক কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করলেও স্বাস্থ্য ঝুঁকি কিন্তু এড়ানো যাবে না। আমরা বিশেষ করে বেশ কিছু স্কুলের ক্ষেত্রেই কিন্তু আমরা যখন প্রতি বছর এই ভর্তি পরীক্ষাটি হয়, বিভিন্ন পত্রপত্রিকায় বা ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা দেখি যে বলা হয় ভর্তি যুদ্ধ। তো সেই পরিস্থিতিটার কথা মাথায় রেখেই আমরা বলছি যে আমরা কিন্তু এমসিকিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি, কিন্তু তাতেও শিক্ষার্থীদের স্কুলে এনে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমাদের কাছে নিরাপদ মনে হয়নি। দ্বিতীয় বিকল্প হলো যে অনলাইনে ভর্তি পরীক্ষা। সন্দেহ নেই যে অনলাইনে ভর্তি পরীক্ষা নিলে সেটি শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার জন্য হয়তো সবচেয়ে নিরাপদ হবে, কিন্তু আমরা জানি যে সব ভর্তিচ্ছু শিক্ষার্থীর অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা কঠিন হবে। আর যদিও খুব নিরাপদ, কিন্তু এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করাটা এই কারণে তেমন যুক্তিযুক্ত মনে হয়নি, কারণ অনেকেরই শুধুমাত্র যে অ্যাক্সেস অনেক সকলের নেই সেটি যেমন আছে, আবার বিভিন্ন সময়ে সংযোগের সমস্যা, সেগুলো নিয়েও কিন্তু অনেক সময় ভর্তিচ্ছুদের সমস্যা হয়ে যেতে পারে। আমরা সেই সমস্যা যেন না হয় সেই জন্য মনে করেছি যে এটি বোধহয় খুব যুক্তিযুক্ত হবে না। তৃতীয়টি হচ্ছে লটারির মাধ্যমে ভর্তি। আপনারা জানেন যে আমরা প্রতি বছর প্রথম শ্রেণীতে আমরা লটারির মাধ্যমে
ভর্তি কার্যক্রম সম্পন্ন করতাম, কিন্তু এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এতে আপাত দৃষ্টিতে যে বিষয়টিকে হয়তো অযৌক্তিক মনে হবে তা হলো যোগ্যতার চাইতে ভাগ্যকে গুরুত্ব দেয়া। ভাগ্যের উপর নির্ভর করতে হবে বলে এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর যোগ্যতার বিষয়টি হয়তো অনেকেই ভাববেন যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করি আমরা তাহলে বোঝা যাবে যে প্রক্রিয়াটি যোগ্যতা ভিত্তিক না হয়ে ভাগ্য ভিত্তিক হলেও আমাদের বিদ্যালয়গুলোতে সর্বোপরি আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। প্রচলিত ব্যবস্থায় কেবল একাডেমিক অর্থে সব মেধাবী শিক্ষার্থীরা গুটি কয়েক বিদ্যালয়ে কেন্দ্রীভূত হয়, ফলে বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনের অসাম্য তৈরি হয়। প্রচলিত ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকলে তা দূর করা ক্রমশ আরো কঠিন হয়ে উঠবে। আপনারা জানেন একটি দেশের গুণগত শিক্ষা অর্জনে এ ধরনের অসাম্য একটি বড় বাধা। শিক্ষাবিদরা বলেন যে একটি দেশের শিক্ষার গুণগত মান বাড়াতে হলে মিক্সড এবিলিটি ক্লাস বা প্রকারান্তরে মিক্সড এবিলিটি স্কুল থাকাটা অপরিহার্য। আশা করছি এবার এই করোনার সময় এক অর্থে বাধ্য হয়ে এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। ভর্তির নীতিমালায় আমরা আরেকটি ছোট পরিবর্তন আনছি, সেটি হচ্ছে ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা বাড়ানো। আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা 40% কোটার সুবিধা পেত, এবার সেটা বেড়ে শতকরা 50% হবে। আপনারা জানেন শিক্ষায় উন্নত দেশগুলোতে একটি স্কুলের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আনমিউট হয়ে গেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে শোনা যাচ্ছে না, আনমিউট হয়ে গেছেন। মিউট হয়ে গেছেন? আচ্ছা, কখন থেকে মিউট হয়ে গেলাম? এই যে 1 মিনিট হবে, 1 মিনিট মানে আমার শেষ কথা কি শুনেছেন আপনারা? স্যার ওই যে ক্যাচমেন্ট এরিয়া। আচ্ছা, ক্যাচমেন্ট এরিয়া, আমি তাহলে ক্যাচমেন্ট এরিয়ার কথাটা আবার বলছি। জি, ভর্তির নীতিমালায় আমরা আরেকটা ছোট পরিবর্তন আনছি। জি জি মানমন্ত্রী, আরেকটা বিষয় হচ্ছে ক্যামেরাতে আপনার ফেসটা কেটে যাচ্ছে, একটু ফ্রেমিংটা একটু চেঞ্জ করতে হবে, লম্বা করে দেবো। একটু ক্যামেরাতে টিভিতে পুরো এটা পাচ্ছে না আপনার। এখন হবে? জি, এবার ঠিক আছে। এখন বেটার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভর্তি নীতিমালায় আমরা আরেকটা ছোট পরিবর্তন আনছি, সেটা হচ্ছে যে ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা বাড়ানো। আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা 40% কোটার সুবিধা পেত, এবার সেটা বেড়ে শতকরা 50% হবে। আপনারা জানেন শিক্ষায় উন্নত দেশগুলোতে একটা স্কুলের শতকরা কিন্তু 100% শিক্ষার্থী আসে ক্যাচমেন্ট এরিয়া থেকে। আর আমাদের দেশে সেটা হয়তো এখনই আমাদের করা সম্ভব নয়, তবে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে আমাদেরকে ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত ওই লক্ষ্যে পৌঁছতে হবে। সেজন্যই আমরা এই পদক্ষেপটা এখন নিয়েছি। এতে স্কুলের যাতায়াতের সময় কমে যাবে, শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য বেশি সময় পাবে, বাবা মায়েদের কষ্ট কমবে এবং কিছুটা হলেও যানজট লাঘব হবে, আর্থিক সাশ্রয় হবে। সর্বোপরি স্কুলের সঙ্গে কমিউনিটির তথা অভিভাবকদের যোগাযোগ বাড়বে। আপনারা জানেন স্কুলের সঙ্গে কমিউনিটির বা অভিভাবকদের এই মিথস্ক্রিয়া গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে এক অপরিহার্য পূর্ব শর্ত। এবার স্কুল বেছে নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ বাড়ানো হচ্ছে। আপনারা জানেন ঢাকা মহানগরীর শিক্ষার্থীরা ক্লাস্টার ভিত্তিতে পরীক্ষা দিত এবং একটি পরীক্ষা দিয়ে একটি ক্লাস্টার থেকে কেবল একটি স্কুল বেছে নেওয়ার সুযোগ পেত। এবার তারা একটি ক্লাস্টার থেকে 5টি স্কুলের অপশন দিতে পারবে।
এবং তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পছন্দ কি সেটাও তারা উল্লেখ করতে পারবে। এরপর লটারির মাধ্যমে তাদের স্কুল নির্ধারণ হবে। অর্থাৎ গতবারের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে এবারের ভর্তি প্রক্রিয়ার পার্থক্য মূলত 3 জায়গায়: পরীক্ষার বদলে লটারি, ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা 40 ভাগের জায়গায় 50% ভাগে বৃদ্ধি, এবং ক্লাস্টার ভিত্তিক লটারিতে ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের একটির জায়গায় 5টি স্কুল বেছে নেওয়ার সুযোগ। যাই হোক, প্রথম পরিবর্তনটি অর্থাৎ পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি আমরা করোনা সংক্রমণের কারণে বাধ্য হয়ে গ্রহণ করেছি, যদিও বিশেষজ্ঞদের ধারণা যে এতে কোনো ক্ষতি হবে না, বরং শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনে তা সহায়ক হবে। আর অন্য দুটি পরিবর্তনের সঙ্গে করোনা সংক্রমণের কোনো সম্পর্ক নেই। আমরা এমনিতেই ভর্তি প্রক্রিয়াটি আরো কার্যকর করার জন্য এই পরিবর্তনগুলো নিয়ে আসার কথা আগেই ভাবছিলাম। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের প্রশ্ন থাকলে জি। শুনতে পাচ্ছি না, কেউ কি প্রশ্ন করছেন? ফায়ার শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ, আপনার কাছে যদি আগে কিভাবে করবেন না কিভাবে কোন প্রশ্ন যদি যারা করতে চান তাহলে আপনি নাম নিতে পারেন, অথবা আপনি ওপেন করেই করেন। এটা তারা কারা করতে চাচ্ছে? আমি নাম নিয়ে নিয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রশ্ন দিয়ে দেন। যে প্রিয় সাংবাদিক বন্ধু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের প্রশ্ন নেবেন। আপনার যে এখন আমরা আগেই নাম নিয়েছিলাম, এখনো আপনারা তো মোবাইলে SMS করে নাম দিতে পারবেন। এখন এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সাংবাদিক মুস্তাক আহমেদ। মুস্তাক আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? মুস্তাক আহমেদ, দৈনিক প্রথম আলো। আর আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, যদি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি অন্য কেউ করে ফেলে, মুস্তাক আহমেদ শুনতে পাচ্ছেন? দৈনিক প্রথম আলো, আনমিউট করে প্রশ্ন করুন আপনার প্লিজ। না, শুনছি খায়ের ভাই। জি, আপনি প্রশ্নটি করুন আপনার প্লিজ। জি না, মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ যে এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আপনি একটি সিদ্ধান্ত জানালেন। এতে অভিভাবকদের যে একটা উৎকণ্ঠা ছিল সেটা শেষ হবে। তো আমার আরেকটি প্রশ্ন একটু জানার ছিল। এটা তো স্কুলের বেলায় বললেন, কিন্তু আগামী মাসেই এইচএসসির যে মূল্যায়নটি ঘোষণা করা হবে, তো উচ্চ শিক্ষায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তির পদ্ধতিটি নিয়ে একটি আলোচনা চলছে, তো সেটি কি হবে? সেটি কি উচ্চ ভিত্তিতেই হবে নাকি সেখানে পরীক্ষা হবে সবগুলো বিশ্ববিদ্যালয়গুলো? আপনি নিশ্চয়ই জানেন যে 4-5টি বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে। তো বাকিগুলার পরীক্ষা আসলে সুনির্দিষ্ট কিভাবে হবে সেটি যদি দয়া করে বলতেন। সেটি নিয়েও আপনাদের সামনে আজকে যেমন এসেছি, আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েও খুব শিগগিরই আবার আপনাদের সামনে আসব, এবং সেখানে বিস্তারিত কি পদ্ধতিতে হবে সারা দেশে ভর্তি সেটির ব্যাপারে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। পর্যায়ে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। নূরে আলম, আপনি আপনার প্রশ্নটি করুন প্লিজ। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে আমাদের মাঝে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আমার দুটি প্রশ্ন মূলত। একটি হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি জানেন যে আমাদের সরকারি মাধ্যমিক স্কুলগুলোর ভর্তি প্রক্রিয়া মোটামুটি ভাবে স্বচ্ছ হয়, সেখানে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অতটা থাকে না। কিন্তু আমাদের বেসরকারি যে সকল নামী স্কুল রয়েছে, সেই স্কুলগুলোর যে ভর্তি কার্যক্রম সেটি নিয়ে প্রতি বছরই আমরা রিপোর্ট করি, প্রতি বছরই নানা ধরনের অভিযোগ উত্থাপিত হয়। তো তাদের যখন পরীক্ষা হতো, তো পরীক্ষার সময় তারা দেখা যেত যে অনিয়ম করে, ঘষা মাজা করে, অবৈধভাবে অথবা অনিয়ম করে বিভিন্ন ভাবে টাকা পয়সা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতো। তো এবার যেহেতু লটারিতে, তো এই প্রক্রিয়াটি কতটুকু স্বচ্ছতা মন্ত্রণালয় নিশ্চিত করতে পারবেন, এবং এই প্রক্রিয়ার যে সমস্যাগুলো রয়েছে
হচ্ছে, অর্থাৎ যে স্বচ্ছতা সেটি কতটুকু নিশ্চিত করা সম্ভব হবে? আরেকটি প্রশ্ন হচ্ছে যে স্কুলে ভর্তির জন্য আপনারা একটা নীতিমালা করে দেন এবং সেখানে আপনারা টাকা পয়সা নির্ধারণ করে দেন, কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে নামী স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো এই নীতিমালা মানে না এবং তারা অতিরিক্ত ফি আদায় করে এবং বলতে গেলে একদম জোর জবরদস্তি করে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে থাকে। তো এই বিষয়গুলো কতটুকু আপনারা নজরদারিতে রাখবেন, এবার কতটুকু এটি বাস্তবায়ন করা সম্ভব হবে? ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। আচ্ছা, এটি সত্য যে প্রত্যেক বছরই কিছু না কিছু অভিযোগ হয়তো ওঠে এবং আপনাদের নানান সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশিত হয় এবং সেগুলো আমাদের নজরেও আসে। তো আমরা মনে করি যে লটারি যখন হবে তখন কিন্তু আমরা এটি স্বচ্ছতা নিশ্চিত করতে পারবো, কারণ আমরা এই যে আমাদের কলেজ পর্যায়ে যে ভর্তি হয় সেটি তো পুরোপুরি স্বচ্ছতার মাধ্যমেই সে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়। প্রথম শ্রেণীতে যে ভর্তি হয় সেটিও স্বচ্ছতার মাধ্যমে হয়। কাজে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমাদের এই এবারের ভর্তি পরীক্ষা যেটি লটারির মাধ্যমে হবে ভর্তি, সেটিও পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আপনি আরেকটি যেটি বলেছেন যে এই টাকা নেয়ার ব্যাপারটা, যে আমরা যেভাবেই নির্ধারণ করে দেই কি না কেন অনেক সময় অনেক প্রতিষ্ঠান তার ব্যত্যয় ঘটিয়ে হয়তোবা অনেক বেশি টাকা নেন, অনেক বেশি নানান ধরনের ফি নেন। আমাদের অনেক ক্ষেত্রেই যেটি হয় যে আমরা কোথাও কোথাও আমরা হয়তো ব্যবস্থা নিতে পারি, কোথাও কোথাও ব্যবস্থা নিতে পারি না, কারণ হয়তো যথাযথ প্রমাণ অনেক সময় পাই না। কারণ অভিভাবকেরা তাদের শিক্ষার্থী তাদের সন্তানদের ব্যাপারে এই স্কুলের ব্যাপারে অভিযোগ করার ক্ষেত্রে অনেক সময়ই তারা করতে আগ্রহী হন না। তো আমাদের কাছে হয়তো অনেক সময় অকাট্য প্রমাণ থাকে না। আমি তারপরেও বলবো যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা আশা করব যে তারা অতিরিক্ত কোনো কিছু, কোনো ফি বা কোনো ধরনের কোনো অনৈতিকভাবে কোনো ধরনের টাকা নেবেন না। তারপরে যদি কেউ নেন সেটির যদি প্রমাণ আমরা পাই তাহলে আমরা আমাদের পক্ষে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো নেব এবং আমরা কঠোর হব ইনশাআল্লাহ। মন্ত্রী মহোদয় কথার সাথে আমি একটু ছোট করে সংযুক্ত করব। আসলে যখন এই যে প্রয়োজনের চাইতে অতিরিক্ত প্রতিযোগিতার বিষয়টা চলে যাবে, যে পৃথিবীর কোন দেশের জাতীয় শিক্ষাক্রমের মধ্যেই এত বৈষম্যমূলক পদ্ধতি থাকে না, যে বিদ্যালয় থেকে বিদ্যালয়ে এত বৈষম্য। আমাদের জাতীয় শিক্ষাক্রমের শিক্ষা পরিবারের মধ্যে আমরা সেই বৈষম্য থাকুক সেটা আমরা চাই না, এবং এর জন্য যাতে করে একটা সাম্যের পরিবেশ সৃষ্টি হয়, এর জন্য একটা যাতে সাম্যের পরিবেশ নিশ্চিত হয় এবং পিছিয়ে পড়া ছাত্ররাও যাতে ভালো প্রতিষ্ঠানে আসতে পারে। এখনের পদ্ধতিতে বেছে বেছে ভালো স্টুডেন্ট নিয়ে শুধু ভালো প্রতিষ্ঠান ভালো থাকবে, কিন্তু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা ভালো প্রতিষ্ঠানে গিয়ে ভালো শিক্ষা অর্জন করে এগিয়ে যাবে সেটা নিশ্চিত করা খুবই কঠিন হয়ে যায়। এবং এই পরীক্ষা যে আমরা বলতে চাই এটা অসুস্থ প্রতিযোগিতা, সেই অসুস্থ প্রতিযোগিতাটা যদি উঠে যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের বিষয়ে আরো বেশি সচেতন হবেন বলে আমরা মনে করি। ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী মহোদয়। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি অভিজিৎ ভট্টাচার্য, দৈনিক ভোরের কাগজ। অভিজিৎ ভট্টাচার্য, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন প্লিজ। শুনতে পাচ্ছেন অভিজিৎ ভট্টাচার্য? জি শুনতে পাচ্ছি। প্লিজ প্রশ্নটি করুন। জি আদাব, আমার প্রশ্নটি হচ্ছে, আমার তিনটে প্রশ্ন, আমার চারটে প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যারা যারা ভর্তি হবে অষ্টম শ্রেণী শেষ করে যারা নবম শ্রেণীতে ভর্তি হবে তারা আসলে কোন ইয়েটা পাবে? তারা সার্টিফিকেটটা কি স্কুল থেকে দেবে না শিক্ষা বোর্ড থেকে দেওয়া হবে? এটা আপনাদের কোন মানে যেটা পরিকল্পনা ছিল সেই কাজটা কি করা শেষ হয়েছে কিনা? তারা ভর্তিতে কোন সার্টিফিকেট, কোথা থেকে সার্টিফিকেটটা পাবে? এটা বুঝতে পারলাম না, এটা বুঝতে পারলাম না। অষ্টম শ্রেণীতে জেএসসি পরীক্ষা হয়, তো এইবার জেএসসি পরীক্ষা হয়নি, তো সেই ক্ষেত্রে তাদের যে সনদটা দেওয়া হবে সেটা কে দেবে? শিক্ষা বোর্ড দেবে না স্কুল দেবে? এবং এইটা নিয়েই তো নবম শ্রেণীতে গিয়ে ভর্তি হতে যাবে।
এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে সবকটা শ্রেণীতে ভর্তি ফি এটা কি কমবে না বাড়ছে না গত বছরের মতোই থাকছে? এই গেল 2টা ভর্তি নিয়ে। আর স্কুল বন্ধ তো 19 তারিখ পর্যন্ত, আমরা ধারণা করছি এটা আরো বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে 1 জানুয়ারি যে বই দেওয়া হয় সেটা এবার কিভাবে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে? আচ্ছা, আমার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেওয়ার জন্য কিভাবে দেওয়া হবে বা কিভাবে মূল্যায়নটা করা হবে সেটার জন্য একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি আপনার কাছে প্রতিবেদনটা দিয়েছে কিনা? যদি দিয়ে থাকে তাহলে এটার সারমর্মটা কি বলা যাবে কিনা? এই আমার 4টে প্রশ্ন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটুখানি একটা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যেহেতু এবার সবাই উঠছে, কিন্তু এই সার্টিফিকেটটা তো বোর্ড যেভাবে দেয় সেভাবে বোর্ডই দেবে। আর যেহেতু লটারি হচ্ছে, কাজেই সেটার উপরে এটা খুব নির্ভর করবে না, যে সমস্যা হবে না। জি, আর ফি বাড়বে কিনা এই সমস্ত বিষয়গুলোই আমরা আশা করছি এবার ফি না বাড়ানোরই বিষয়টা থাকবে। কিন্তু তারপরেও আমরা এই যখন 7ই ডিসেম্বরের মধ্যে আমরা ভর্তির সমস্ত বিষয়গুলো আমরা যখন আবার আপনাদেরকে জানাবো, তখন একদম ডিটেইলের মধ্যে এগুলোও থাকবে। 3 নম্বর হচ্ছে আপনি বোধহয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বিষয়টা কি 3 নম্বরে বলেছেন? হ্যাঁ, ওই রকমই। ওটা শেষ ছিল। আর 3 নাম্বারটা ছিল যে 1 জানুয়ারিতে বইটা কিভাবে? আচ্ছা, বইয়েরটা, সরি, হ্যাঁ, 1 জানুয়ারিতে বইয়ের সেটা হলো যে আমাদের বই উৎসবটা মাননীয় প্রধানমন্ত্রী যেমন 1 জানুয়ারি উদ্বোধন করে দেন, এবারও ইনশাল্লাহ আমরা আশা করছি তিনি 1 জানুয়ারি উদ্বোধন করবেন। এখন আমরা এই যে ভর্তি পরীক্ষার এই বিষয়টি থাকছে লটারির, এটি আমরা আশা করছি যে আমরা 10ই জানুয়ারির মধ্যে এটি সম্পন্ন করতে পারবো। কোনটা 10ই জানুয়ারির মধ্যে কোনটা সম্পন্ন করতে পারবেন? এই লটারির প্রক্রিয়াটি। লটারির প্রক্রিয়াটি হয়তো 10 থেকে 15ই জানুয়ারি খুব বেশি হলে এর মধ্যে সম্পন্ন করতে পারবো। আর তারপরে গিয়ে আমরা বইগুলো সকল স্কুলে কিন্তু আমাদের 1 জানুয়ারির মধ্যে আমাদের বই পৌঁছে যাবে, এবং আমরা বলে দেব কি পদ্ধতিতে স্কুলগুলো এই তাদের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করবেন। কারণ কোনোভাবেই এই যে 1 জানুয়ারি আমরা যেভাবে উৎসব করতাম, এটি তো একটি আমাদের জাতীয় জীবনেই একটা খুব বড় জিনিস দাঁড়িয়ে গেছিল, একটা বড় উৎসব দাঁড়িয়ে গেছিল। এবার তো আসলে করোনার কারণেই আমরা সেই আনন্দ উৎসব থেকে আমাদের সকল শিক্ষার্থী বঞ্চিত হবে, আমরা বঞ্চিত হব। কাজেই কোনো সমাবেশ করে নয়, কিভাবে একেবারে সকল শিক্ষার্থী এই বইগুলো পাবেন সেগুলোর একেবারে সুস্পষ্ট নির্দেশনা আমরা সকল স্কুলগুলোর কাছে দিয়ে দেব। আর ইন্টারমিডিয়েটের রেজাল্টের ব্যাপারে, আমাদের এইচএসসির রেজাল্টের ব্যাপারে আমাদের যে বিশেষজ্ঞ কমিটি তারা বসে সিদ্ধান্ত নিয়ে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেই ব্যাপারে আমাদের সকল সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। এটি আমি শুধুমাত্র এই মুহূর্তে এটা আপনাদেরকে বলতে পারি যে আমরা যেভাবে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের এসএসসি এবং জেএসসির রেজাল্ট নিয়েই আমরা যেভাবে বলেছিলাম যে আমরা এইচএসসি রেজাল্টটা দেব সেভাবেই হবে। তবে এসএসসিটা স্বাভাবিক, জেএসসি যেভাবে দেওয়া হয় এসএসসি তো তার থেকেও অনেক বেশি সিরিয়াস হয়ে সকলে দেয় পরীক্ষা, তাই না? আর এসএসসিটাই এইচএসসির সবচেয়ে কাছাকাছি। কাজেই এসএসসির রেজাল্টের উপরে আমরা জোরটা একটু বেশি দেব, ওয়েটটা একটু বেশি দেব, এবং এসএসসি তে হয়তো একটা বেশি ওজন দিয়ে, এবং সেটা 75% জেএসসির 25% সেরকম করে নিয়ে আমরা দেব। এবং এর মধ্যে একটা আবার কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট, কারণ হচ্ছে আমাদের এইচএসসির প্রত্যেক বিষয় তারা কিন্তু একটা মার্কশিটও পাবেন, এবং তাদের এই ধরুন বাংলার সঙ্গে বাংলা, জেএসসির বাংলা, এসএসসির বাংলা, সেই মিলিয়ে এইচএসসির বাংলা হলো। কিন্তু সব সাবজেক্টে তো এরকম
একদম করসপন্ডিং সাবজেক্ট পুরো পাওয়া যাবে না। সেই বিষয়েও বিশেষজ্ঞরা কোন কোন সাবজেক্টকে ক্লাস্টার করে এখানকার কোন সাবজেক্টের সঙ্গে সমান ধরবেন, সেই বিষয়েও তারা একদম বিস্তারিত মতামত দিয়েছেন। এটিকে ওয়ার্কআউট করা হয়েছে। সেটি আমরা আপনাদের কাছে, আমরা যখন রেজাল্টটি দেব তার সেই সময় আমরা একেবারে কিভাবে আমরা এই হিসাব নিকাশটি করেছি তা পুরোটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে কি আমরা বলতে পারি যে আপনাদের শিক্ষা কার্যক্রম মানে স্কুলে হাজির হয়ে যে সশরীরে যে শিক্ষা কার্যক্রম সেটা 2021-এর জানুয়ারি থেকে বা জানুয়ারির মধ্যভাগ থেকে বা জানুয়ারি শুরু থেকে আপনাদের করার পরিকল্পনা আছে যদি করোনার প্রকোপ বৃদ্ধি না পায়, এরকম কি আপনাদের সিদ্ধান্তটা? এক আর 2 নাম্বার হচ্ছে যে ডিসেম্বরের কি শেষ সপ্তাহে ফলাফলটা দিয়ে দিবেন? আমরা এইচএসসি রেজাল্ট ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যেই আমরা দিয়ে দেব। হ্যাঁ, আর আমাদের যে স্কুলগুলো ক্লাস কবে শুরু হবে সেই বিষয়টা তো এখনো এই পুরোপুরি করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। কাজেই আমরা যেহেতু এখন সবাই আশঙ্কা করছেন যে শীতের সময়টা বাড়বে, আমাদের শীতটা কিন্তু সবচেয়ে বেশি থাকে এই ডিসেম্বরের হয়তো মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত, এই সময়টাই সবচেয়ে বেশি থাকে। তো আমরা মনে করছি যে যদি এই সবচেয়ে বেশি শীতের সময়টা যদি আমরা করতে নাও পারি, তার পর হয়তো আমরা যদি তখন কমে যায় আমরা খুলতে পারবো। এটা পুরোপুরি আসলে নির্ভর করবে যে আমরা তো কেউই, আপনি আমি, আমরা কেউই আসলে তো এখন এটি আগাম বলার আমাদের কোনো সুযোগ নেই। তো সেই কারণে আমরা সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের সব প্রস্তুতি রাখছি। যখনই আমাদের এই ক্লাস খোলার মতো অবস্থা হবে তখন আমরা খুলবো। তবে যখন খুলবো তখনও কিন্তু গোড়া থেকে অন্তত আমাদের বেশ কিছুদিন পর্যন্ত আমাদের এই পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস নেওয়া যাবে সেটা, সেই ব্যবস্থাটা নিয়েই আমাদের করতে হবে। এবং সেক্ষেত্রে হয়তো বা প্রতিদিন সব ক্লাস আসতে পারবে গোড়ায় তেমন হয়তো করা যাবে না, সপ্তাহে কয়েকদিন করে হয়তো ক্লাস করা যাবে এবং একই সঙ্গে তাদের অনলাইনে ক্লাসগুলো চলবে। এই মিশ্র পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে অন্তত বেশ কিছুদিন। আমরা হয়তো যারা এসএসসি দেবে এবং এইচএসসি দেবে তাদেরকে আমরা হয়তো সপ্তাহের একদিন ছুটি ছাড়া বাকি 6 দিনই আমরা হয়তো স্কুলে নিয়ে আসবো, কলেজে নিয়ে আসবো, কিন্তু বাকিদের ক্ষেত্রে আমরা হয়তো ফেজ করে করে তাদেরকে করাবো। আমাদের চিন্তা ভাবনাটা এখন মোটামুটি এরকম এবং এটি আমাদের তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এ ধরনের চিন্তা ভাবনা করতে হচ্ছে। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি জুবাইর আল মাহমুদ, নিউজ 24। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন প্লিজ। জুবাইর আল মাহমুদ শুনতে পাচ্ছেন? খায়ের ভাই শোনা যায়? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ আপনার প্রশ্নটি করুন প্লিজ। মাননীয় মন্ত্রী, আপনি কিছুটা বলেছেন, আমি একটা প্রশ্ন করব আর একটা আইডিয়া শেয়ার করব। প্রশ্নটা হচ্ছে মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে এবছর কিন্তু বেশ কয়েক হাজার শিক্ষার্থী এইচএসসি তে মান উন্নয়নের জন্য তারা আবেদন করেছে। তো তাদের আসলে মান কি উন্নয়ন হবে কিনা? কিন্তু আসলে 4.90 হয়তো পেয়েছে, সে তো A+ পাওয়ার আশাতেই মানব পরীক্ষা দিচ্ছে। এবং সে যদি A+ না পায় তাহলে কিন্তু তার 1 বছর লস হলো, সে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো তাদের বিষয়ে কি অবস্থা? আর মাননীয় শিক্ষামন্ত্রী, অনেক শিক্ষার্থী আছে বিশেষ করে বাউবি এবং কারিগরির যাদের জেএসসি সার্টিফিকেট নাই। তো তারা আসলে তার বোর্ড কিন্তু জেএসসি সার্টিফিকেট চেয়েছে বা নম্বরপত্র চেয়েছে। তো তারা আসলে কি করবে এটা অনেকেই ফোন দিচ্ছে আমার কাছে, আমি তাদের কিছু বলতে পারছি না, নিশ্চয়ই আপনাদের কাছে ওই বিষয়ে তারা যোগাযোগ করছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর একটি আইডিয়া, সেটি হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের যে কোনো দুর্যোগের সময় মোকাবেলা করেই তো আসলে আমাদের আস্তে আস্তে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। তো সেই দিক থেকে করোনা ঝুঁকি এখন আছে কিন্তু আগামীতে থাকবে না, এটা আমাদের প্রত্যাশা। তারপরেও আমি একটি এসএসসি পরীক্ষা আসলে এর মধ্যেও নেওয়া কিভাবে যায় এটা একটা ছোট্ট 30 সেকেন্ড আইডিয়া শেয়ার করি। সেটি হচ্ছে আমরা সাধারণত জানি যে 20 লাখ শিক্ষার্থী বাংলাদেশে
প্রতি বছর পরীক্ষা দেয় এসএসসি। তো আমরা যদি 3 ভাগে ভাগ করি সেটাকে, সায়েন্স, আর্টস, কমার্স, তাহলে কিন্তু শিক্ষার্থী সংখ্যা 6.5 লক্ষের মতো হয়ে যায়। এবং এই 6.5 লক্ষ শিক্ষার্থী অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স এই তিনজনের জন্য যদি 3 সেট প্রশ্ন আমরা তৈরি করি কমন সাবজেক্ট গুলোর জন্য, বাংলা, অঙ্ক, ইংরেজি এই কমন সাবজেক্ট গুলোর জন্য, তাহলে কিন্তু আমরা 6.5 লক্ষ শিক্ষার্থী পাচ্ছি। আর কিছু কেন্দ্র যদি বাড়িয়ে 4000 কেন্দ্র সংখ্যা করা যায়, তাহলে এই 6.5 লক্ষ শিক্ষার্থী 4000 কেন্দ্রে বসালে 150 থেকে 162 জনের মতো হয়। তো একটা স্কুলে যদি আমরা একটা কেন্দ্র ধরি, তাহলে একটা পুরো স্কুলে 150 শিক্ষার্থী নিয়ে আসলে আসলে সামাজিক দূরত্ব বজায় রেখেও সম্ভব। এবং একইভাবে আমরা যদি এসএসসি পরীক্ষাটা কিছু 2 মাস 2.5 মাস পিছিয়ে দিয়ে এপ্রিল মের দিকে শুরু করি এবং এই আগামী 4 মাসের জন্য শিক্ষার্থীদের জন্য একটা ছোট্ট সিলেবাস যদি আপনারা করে দেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আসলে যে ক্ষতি, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ারও সময় পেল, আবার সামাজিক দূরত্ব রেখে কিন্তু পরীক্ষা দেওয়াও সম্ভব। জি, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে জি অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরগুলো আগে দিই। মানোন্নয়নের ধরুন যারা মানোন্নয়ন পরীক্ষা দিয়েছে, আমার তো মনে হয় না যে মানোন্নয়ন যারা দিয়েছে তাদের কোনো সমস্যা হবে, কারণ তাদেরকেও কিন্তু আমরা একই পদ্ধতিতে মূল্যায়নটি করব। এবং প্রায় সকল ক্ষেত্রেই দেখা যায় যে জেএসসি এসএসসির চাইতে এইচএসসি তে ফলাফলটা একটু খারাপ হয়, তাই না? জেএসসি এসএসসি তে যত নম্বর পাওয়া যায় এইচএসসি তে একটু কম পাওয়া যায়। তো আমরা যেহেতু জেএসসি এবং এসএসসি কে নিয়ে করব, কাজেই তাদের এইচএসসি তে তারা যারা মানোন্নয়ন দিচ্ছেন তারা তো জেএসসি এসএসসির তুলনায় এইচএসসি তে নিশ্চয়ই অনেক খারাপ করেছিলেন বলেই বা বেশ খানিকটা খারাপ করেছিলেন বলেই মানোন্নয়ন দিচ্ছেন। কাজেই তাদের এই জেএসসি এবং এসএসসির ভিত্তিতে হলে আমার মনে হয় না যে তারা যে মানোন্নয়নটুকু চেয়েছিলেন তার থেকে তাদের খারাপ হবে। হ্যাঁ, এটি হচ্ছে এক কথা। আমার মনে হয় না যে তাদের কারোই কোনো সমস্যা হবে। আর তারপরে আমার মনে হয় না আর কি যে হবে, এটা দেখতে হবে। আরেকটা হচ্ছে বাউবি এবং কারিগরির যাদের কথা বলছেন, জেএসসি নাই, যাদের এরকম নেই, জেএসসি দেননি তারা, আমরা তো তাদেরকে গ্রহণ করেছি, তাই না? কাজেই তাদের রেজাল্ট শুধুমাত্র এসএসসি দিয়েই হবে। যেখানে একেবারেই নেই কিন্তু তাদেরকে তো আমরা এইচএসসির শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেছি, যদি গ্রহণ করে থাকি তাহলে তার যেটি নেই সেটিকে বাদ দিয়ে যেটি আছে সেটি নিয়েই তাদের ফলাফল দেয়া হবে। কাজে আমি মনে করি না যে এখানেও কোনো সমস্যা হবে। আর তৃতীয় যেটি, সেটি হলো আপনি যে আইডিয়াটি দিয়েছেন, আমি দেখুন আমরা মনে করি যে আমাদের সকলের মতামতের ভিত্তিতেই আমাদের সকলের অনেক ভালো ভালো আইডিয়া আছে, সেগুলো দেখে সবকিছু শুনে আমরা সর্বোত্তম যেটি সেটি করবার আমাদের চেষ্টা। তো আপনি যেটি বললেন তার মধ্যে কতগুলো ভালো দিক আছে, সেটা হলো যে এসএসসি নেবার কথা বলছেন, আমরাও কিন্তু এসএসসিটা নিতে চাই, এইচএসসিটা নিতে চাই, এবং সেই ক্ষেত্রে আমাদের সারা দেশব্যাপী আমরা একেবারে পরীক্ষা কেন্দ্র অনেক বাড়িয়ে দিয়ে আমরা সেভাবে পরীক্ষা আমাদের নিতে হবে, এটা আমরা ধরেই নিয়েছি। তবে আপনি 3 ভাগে, এমনকি কমন সাবজেক্ট গুলো 3 ভাগে নেবার কথা বলেছেন। সায়েন্স, আর্টস, কমার্স তাদের নিজস্ব সাবজেক্ট আলাদা আলাদা হয়, তখন তো ছাত্রছাত্রীর সংখ্যা কমেই যায়, পরীক্ষার্থীর সংখ্যা কমেই যায়, সমস্যা নেই। কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্কের বেলায় তখন তো কমন সাবজেক্টের বেলায় সব শিক্ষার্থী 20 লক্ষ, আপনি সেটাকেই 3 ভাগে ভিন্ন ভিন্ন প্রশ্নে নিতে বলেছেন। এখন ভিন্ন প্রশ্ন দিয়ে করলে যেটি হবে, ভিন্ন প্রশ্ন দিয়ে করে ভিন্ন স্ট্যান্ডার্ডে, কারণ যতই বলি আমরা যে একই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করছি কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন, এক পরীক্ষার্থী মনে করবে আমি এই প্রশ্নটা না দিয়ে ওই প্রশ্নটাতে পরীক্ষা দিলে আমি এর চেয়ে অনেক ভালো করতে পারতাম। কাজে সেখানে একটা বৈষম্যের একটা চলে আসবার, দুজনকে একই পাল্লায় মাপবার সেই সুযোগটা সেখানে বিঘ্নিত হবে। কাজে আমরা সেই হয়তো ভিন্ন প্রশ্নে যাবার হয়তো সুযোগ থাকবে না, কিন্তু আমরা নিশ্চয়ই অনেক
সংখ্যা বাড়িয়ে দিয়ে, কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দিয়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি বজায় রেখে সেটি করব। আরেকটি যেটি খুব ভালো বলেছেন সেটি হলো সিলেবাসটিকে কিছুটা সংক্ষিপ্ত করে। আমরা ইতোমধ্যেই কিন্তু সেই কাজটি করেছি। আমরা আমাদের এসএসসির জন্য, কারণ তারা গত 1 বছর সরাসরি ক্লাসে কিন্তু ক্লাসরুমে এসে তারা পাঠ গ্রহণ করতে পারেননি, তো এবং অনেকেরই হয়তো বা অনলাইনে সমস্যাও হয়েছে। কাজেই আমরা আশা করছি যে আমরা যদি অন্তত পক্ষে মাস 3 আমরা ক্লাস করাতে পারি সরাসরি ক্লাসরুমে এনে, যে কারণে একটু আগে আমি একটি প্রশ্নের উত্তরে, আমাদের অভিজিৎ বাবুর প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আমরা হয়তোবা এসএসসির যারা পরীক্ষার্থী, এইচএসসির যারা পরীক্ষার্থী, তাদেরকে আমরা সপ্তাহের একদিন বাদে প্রতিদিনই হয়তো ক্লাসে নিয়ে আসবার চেষ্টা করব। তো সেটি করে 3 মাসের মধ্যে তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সিলেবাস, যেটি তাদেরকে পরবর্তী পর্যায়ে যাবার জন্যে তাদেরকে যে ন্যূনতম যে যোগ্যতাটুকু প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারবে, সেই কম্পিটেন্সি গুলো তাদেরকে দিতে পারবে, সেই সিলেবাস আমরা প্রণয়ন করেছি এবং সেই অনুযায়ী অন্ততপক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে এবং এসএসসি এইচএসসি 2-1 মাস পিছিয়ে যাবে, তাহলেও কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে যাবার জন্য কোনো সময় কোনো হারিয়ে যাবে না। কারণ এরপরেও যারা বিশ্ববিদ্যালয়ে যাবে তারা তো পরের বছর জানুয়ারিতে যায়, যারা এইচএসসি তে যায় তারাও বেশ জুলাই আগস্টের পরে যায়। তো সেই ক্ষেত্রে তাদের তেমন কোনো সমস্যা হবে না। আমরা এই 3 মাস মতো একটা সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস করিয়ে তারপর আমরা পরীক্ষাটা নেব। তো আমরা আমাদের চিন্তা ভাবনাটা এখন সেরকমই আছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার আইডিয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি নুরুজ্জামান মামুন, আজকালের খবর। নুরুজ্জামান মামুন, আজকালের খবর, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন প্লিজ। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটি করুন প্লিজ। মাননীয় মন্ত্রী, বৈশ্বিক এই সংকটের মাঝেও শিক্ষার্থীদের সুরক্ষা দিতে যে আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার প্রশ্ন হলো যে আবেদন প্রক্রিয়া কিভাবে হবে, শিক্ষার্থীরা কিভাবে ভর্তির জন্য আবেদন করবে? আমরা জানি যে বিগত দিনে পুরাতন সরকারি হাই স্কুলগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন করা হতো এবং সেখানে কোনো কোনো শ্রেণীতে লটারির মাধ্যমে এবং কোনো কোনো শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হতো। এবছর যে নতুন যে জাতীয়করণগুলো স্কুল রয়েছে সেগুলো সহ সারা দেশের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে কিনা, এটি আমার একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো যে চলতি শিক্ষাবর্ষ শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ষষ্ঠ শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সমস্ত অসচ্ছল শিক্ষার্থী রয়েছে তাদের যে উপবৃত্তি দেওয়া হয় সেই উপবৃত্তির টাকা এখন পর্যন্ত বিতরণ করা হয়নি। এটি কবে নাগাদ বিতরণ করা হবে মাননীয় মন্ত্রী যদি আপনি বলতেন। ধন্যবাদ। আবেদন প্রক্রিয়াটি এটি অনলাইনেই আসলে হতে হবে, কারণ আমরা তো জনসমাবেশ যেন না হয়, পুরো চেষ্টাটি হচ্ছে যেন রোগ সংক্রমণ না বাড়ে, তো সেই কারণে অনলাইনেই এটি হতে হবে। আমরা একদম বিস্তারিত কি সেটি নিয়ে আমাদের কাজ চলছে, সেটি খুব শিগগিরই আমরা করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি নাজিউর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকা। নাজিউর রহমান, দৈনিক ভোরের ডাক, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। নাজিউর রহমান, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি খার ভাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আসলে এই বৈশ্বিক সমস্যার মধ্যে যে লটারির যে সিদ্ধান্তটা হয়েছে এটা নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা ভালো খবর। তো আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে লটারিটা যেটা হবে সেটা যেমন প্রথম শ্রেণীর যে লটারিগুলো হতো প্রতি বছর সেটা মানে উন্মুক্ত লটারি হতো, তো এই লটারি প্রক্রিয়াটা ঠিক কেমন হবে এই বিষয়টা একটা। আর
ক্যাচমেন্ট এরিয়া যেটা 40% থেকে 50% করা হয়েছে, সেক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের ক্ষেত্রে অনেক অভিভাবকদের দীর্ঘদিন ধরে অভিযোগ আছে যে তারা নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়া থাকার ফলেও শিক্ষা কর্মকর্তারা তাদেরকে সেই ক্যাচমেন্ট এরিয়ার সেই সুযোগটা দিচ্ছে না। এরকম গত বছরও বিকারনেস এবং আইডিয়ালের বেশ কিছু অভিভাবক আমাদের কাছে অভিযোগ করছেন। তো এই বিষয়টা আসলে ক্যাচমেন্ট এরিয়া নিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা হয়, এটা বিষয়টা কিভাবে নিশ্চিত করবেন? ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে দেখুন, আপনাদের সঙ্গে আমাদের যখনই ইন্টারঅ্যাকশন হয়, আমরা আমাদের অনেক আপনারা আমাদের কাছ থেকে তথ্য পান, আবার আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে অনেক আইডিয়া পাই, অনেক তথ্য পাই। আমাদের অনেক সমস্যা যেটা হয়তো আসতে পারে, আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলোকে আবারও কিন্তু পথ খুঁজে পাই। এই যে আপনি ক্যাচমেন্ট এরিয়ার কথা বললেন, আমরা অবশ্যই এই ব্যাপারে অনেক বেশি মনোযোগী হব যেন ক্যাচমেন্ট এরিয়া নিয়ে সমস্যা না হয়। আরেকটি হচ্ছে লটারি কি প্রক্রিয়ায় হবে, সেটিও আমি ওই যে বললাম, আমরা 7 তারিখে পুরোটাই জানিয়ে দেব। আর আজকে যেটি আমরা বলেছি যে লটারিতে এই যে ঢাকায় যেমন ক্লাস্টার হয়, সেই ক্লাস্টারে প্রতি ক্লাস্টারেই 5টি করে অপশন দিতে পারবেন। আমরা মনে হয় যে আমরা আরো বিস্তারিত, যদি আপনারা যা কিছু আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেগুলো সবই আমরা যখন পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে আমরা 7 তারিখের মধ্যে দিয়ে দিতে পারবো, তখন আপনারা পেয়ে যাবেন উত্তর। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমি প্রশ্ন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আতিকা রহমান আরটিভি। আতিকা রহমান আরটিভি, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। আতিকা রহমান আরটিভি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমাকে কি শোনা যাচ্ছে? পরবর্তীতে জি, আপনাকে শোনা যাচ্ছে। আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি মহিউদ্দিন, ডেইলি স্টার। মাননীয় মন্ত্রী, প্রথমে যে প্রশ্নটা অনেকেই বলছেন যে লটারির মাধ্যমে এর আগে অনেক সময় ভর্তিতে অনিয়ম হয়, শুধুমাত্র যদি অভিভাবক বা শিক্ষার্থীরা অল্প কিছু সংখ্যক উপস্থিত না থাকে বা মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি উপস্থিত না থাকে, তাহলে স্কুলের যে শিক্ষকরা আপনার নিবে লটারিটা, সেখানে এক ধরনের অনিয়ম হওয়ার একটা অভিযোগ আছে। এই বিষয়ে আপনাদের পদক্ষেপটা কি থাকবে সেটা জানতে চাচ্ছি। আর আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আমরা দেখছি গত 1 দিন 2 দিনে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে শিক্ষাক্রমের যে পরিবর্তনটি আনা হচ্ছে, আপনার সায়েন্স আর্টস কমার্স থাকছে না, 2 দিন ছুটি, প্লাস বই মানে কমবে, কিছু বিষয়ভিত্তিক অনেক পরিবর্তন আসছে। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আতিকা ধন্যবাদ। লটারিতে অনিয়ম, যেটা আমার মনে হয় না যে লটারিতে অনিয়মের সুযোগ হয়তো কোনো কথা থাকতে পারে, যেটা আমরা অবশ্যই এবার আরো অনেক বেশি ভালোভাবে দেখব। কিন্তু এছাড়া লটারির প্রক্রিয়া নিয়ে সমস্যা থাকবার কারণ নেই, আমরা আশা করছি একবারেই থাকবে না। আর শিক্ষাক্রমে যে পরিবর্তনটি আসছে, সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা এই 2021 সাল থেকে সেই পরিবর্তনটি আসছে না, সেই পরিবর্তনগুলো আসবে, শুরু হবে 2022 সাল থেকে, এবং ধাপে ধাপে অনেকগুলো পরিবর্তন আসবে। তো এই পরিবর্তনের মধ্যে আমরা কি চাইছি, আমাদের শিক্ষার যে মূল উদ্দেশ্য, লক্ষ্য, তার সঙ্গে মানে সঙ্গতি রেখে, আমরা সামঞ্জস্য রেখে আমরা এটি করবার চেষ্টা করছি। ইতোমধ্যে 2 সপ্তাহের জন্য আমাদের এই প্রস্তাবিত শিক্ষাক্রমটি অনলাইনে সবার জন্য উন্মুক্ত ছিল, মতামত দেবার জন্য সবাই মতামত দিয়েছেন। আমরা সেগুলোকে নিয়ে এটিকে ফাইনাল করে তারপরে আমরা একেবারে এই শিক্ষাক্রমের যে রূপরেখা, তার অনুযায়ী এখন এরপরে আমরা প্রত্যেক সাবজেক্টের সেই টেক্সট নির্ধারণ থেকে শুরু করে বাকি কাজটি আমাদের সারা আগামী বছর জুড়ে, এই 2021 সালের একেবারে গোড়া থেকে এই ডিসেম্বরে কাজ, বাকি যেটুকুই আমরা মতামতের ভিত্তিতে যা পেলাম সেটা নিয়ে কাজটি শেষ হবে। আর একেবারে জানুয়ারির গোড়া থেকে আমরা এই পুরো শিক্ষাক্রম সেটিকে বাস্তবায়ন করবার জন্য, এটির যা আমাদের পুস্তক প্রণয়ন থেকে শুরু করে আমাদের শিক্ষক প্রশিক্ষণ, সমস্ত কিছুর কাজ আমরা পুরো 2021 সাল জুড়ে আমরা করব। এটা একটা বিরাট তালিকা।
সেই কাজটি একটা বিরাট কর্মযজ্ঞ, সেটি আমাদের হাতে নিতে হবে এবং এই জন্য সমস্ত পরিকল্পনা করা হয়েছে। আর খুব শিগগিরই এই শিক্ষা পাঠক্রমের যে রূপরেখাটি সেটি আমরা আমাদের যে চূড়ান্তকরণ, সেটি আমাদের যে চূড়ান্তকরণের যে কমিটি আছে, এবং যেহেতু আগে কিন্তু প্রাথমিক আর মাধ্যমিক সেটি আলাদা আলাদা হতো, কিন্তু আমরা যেহেতু এই একেবারে প্রাথমিক থেকে নিয়ে আমাদের একেবারে টারশিয়ারি শিক্ষা পর্যন্ত, বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত পুরো জিনিসটিকে ধারাবাহিকতা বজায় রাখা, একই সুতোয় গাঁথা, সেটির জন্য চেষ্টা করছি। সে কারণে এবার কিন্তু এই পাঠক্রমেও এই ধারাবাহিকতা পুরো থাকবে, এবং সে কারণেই এই চূড়ান্তকরণ প্রক্রিয়াটিও আমরা আমাদের দুই মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমরা একযোগে বসেই এটি চূড়ান্তকরণ করব। এবং আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যেও এই পাঠক্রম নিয়ে যতবার বসেছি, আমরা কিন্তু উভয় মন্ত্রণালয়ের আমরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাই সহ আমাদের সকল তিনজন সচিব সহ আমরা সবাইকে নিয়েই আমরা বসেছি। কাজে এটি একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে। আমরা আশা করছি যে এটি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন যেমন নিয়ে আসবে, তেমনি এর একটা সুদূর প্রসারী একটা ইতিবাচক প্রভাব আমাদের জাতি গঠনেও পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় খায়ের ভাই, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। মামুন, বুরাদ হোসেন, আমি জাগো নিউজে আছি। বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, একটা এতক্ষণ পর্যন্ত রেকর্ড একটা অফ করে আবার শুরু করব। মুরাদ হোসেন, আপনি আনমিউট করে প্রশ্নটি করুন প্লিজ। মুরাদ হোসেন, আনমিউট করুন, আপনি নিজে আনমিউট করুন। জি জি জি, শোনা যাচ্ছে খায়ের ভাই? শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম, আমি বুরাদ হোসেন, জাগো নিউজে কাজ করি। মন্ত্রী মহোদয়, এবার করোনা পরিস্থিতির কারণে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা বা ভর্তি করা নতুন শিক্ষার্থীদের। তো এই ক্ষেত্রে কিছু মানে জটিলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যে অভিভাবকদের একটা অভিযোগ যে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা হলো, মানে লটারির মাধ্যমে ভর্তি হলো কিছু মেধাবী শিক্ষার্থী আছে যেটা মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ থেকে 8 পর্যন্ত তারা ভালো প্রস্তুতি দিচ্ছে বা ভালো স্কুলে ভর্তি হওয়ার একটা প্রত্যাশা এবং তাদের একটা বড় ধরনের স্বপ্ন থাকে। তো লটারির মাধ্যমে এই সকল কিছু মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হবে। তো আসলে এই যে বঞ্চিত হওয়ার মানে বিষয়টার দায়ভারটা আসলে কার যাবে? আর এই যে ভালো প্রস্তুতি নিয়েও ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, আসলে এই যে মানে কষ্টটা শিক্ষার্থীদের, এইটা আসলে কিভাবে লাঘব হবে? যদি মন্ত্রী মহোদয় একটু বলতেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি মানে মিউট হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। জি, এই যে বঞ্চিত হওয়ার কথাটি যেটি বললেন, এই অভিযোগটি হয়তো অনেকেই করবেন, অনেক অভিভাবক আফসোস করবেন, অনেকে অভিযোগ করবেন, অনেকে ক্ষুব্ধ হবেন হয়তো। অনেক শিক্ষার্থী তাদের মন খারাপ হবে, কষ্ট পাবে যে আমি অমুক ভালো স্কুলে ভর্তি হতে চেয়েছিলাম, হলো না। ওই যে আমি একদম গোড়াতেই বলেছি যে অনেকেই মনে করবেন যে এটি যোগ্যতা ভিত্তিক না হয়ে এটি ভাগ্য ভিত্তিক হলো। এখন আমরা প্রথম শ্রেণীতে যখন ভর্তি করি শিক্ষার্থীদের, তখন তো লটারির মাধ্যমে করছি এবং তখন আমরা তাদের মেধা যাচাই করে আমরা করছি না। কাজে আমাদের এখন এই পরবর্তী ক্লাসে এসে আমরা কিন্তু একই পদ্ধতিতে আমরা যেতে পারি। সেখানে কেন এই প্রশ্নটি আসছে? আর পুরো যে আলোচনাটি এবং মাননীয় উপমন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেই তো মানের ক্ষেত্রে একটা অন্তত সাম্য নিয়ে আসতে হবে। তো আমার যদি সকল যারা এই পাঠক্রম অনুযায়ী আমরা যা ধরি যে সকল মেধাবী শিক্ষার্থী তারা সব এক স্কুলে চলে গেল, কতগুলো গুটি কয়েক স্কুলে গেল, আর বাকিরা সব অন্য স্কুলে গেল, তাহলে ওই শুধুমাত্র মেধার চর্চা কি শুধু কয়েকটি স্কুলেই হবে?
আর বাকি স্কুলে বাকিরা শুধু পিছিয়েই পড়বে, এটি তো হয় না। অনেকেই বলবেন যে তাহলে আমার বাচ্চা তো একটা সুযোগ পেত, সে সুযোগটা পেল না। আমরা বহু কিছুর বেলায় আমরা বলি যে অনেক বড় বড় সিদ্ধান্তের বেলায় জীবনে বলি যেটা আমার কপালে ছিল বা এটা আমার কপালে ছিল না, সেজন্য হয়নি। তো আমরা কোন স্কুলে ভর্তি হব সেটির ক্ষেত্রে এবার লটারি করে তাই হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে এখন আমাদের যে রকমের পাঠক্রম আসছে, আমাদের শিক্ষা পদ্ধতি, এখন পাঠদান পদ্ধতিতে যে পরিবর্তন এসছে, তাতে কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি তফাৎ থাকবে আর কোথাও, যে আমি কোন স্কুলে পড়ছি সেটি নিয়ে। কারণ যে স্কুলেই পড়ুক না কেন, আমরা এই যে অনলাইন ক্লাসেস করাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে, বা টেলিভিশনে ক্লাস করাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে একেবারে খুব ভালো স্কুলের শিক্ষক তারাই করছেন, কিংবা আমাদের যারা এই যে এখন টেলিভিশনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো যে মানের, এটিতে সবারই কিন্তু অ্যাক্সেস থাকছে, সবারই অভিজ্ঞতা থাকছে, সবাই এটি করতে পারছে। কাজেই আর এই 2022 সাল থেকে আমাদের যে নতুন পাঠক্রম চলে আসছে সেখানে কিন্তু ওই স্কুল কতটা নামি, স্কুলে আরো বাকি শিক্ষার্থীরা কতটা মেধাবী সেটার চাইতে অন্য আমাদের প্রত্যেক শিক্ষার্থী নিজে নিজে কি করতে পারবে সেটি অনেক বেশি, এবং দলগতভাবে তারা কি কি করতে পারবে, তারা কমিউনিটির সঙ্গে কিভাবে কাজ করে একদম হাতে কলমে নানা জিনিস শিখতে পারবে, সেই বিষয়গুলো অনেক বেশি সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কাজে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাতেই কিন্তু যে পরিবর্তনটা আসছে, সেখানে আমি কোন নামের কোন স্কুলে আছি বা আমার সঙ্গের সকলে একেবারে সর্বোচ্চ মেধার শিক্ষার্থী কিনা, সেই বিষয়টি কিন্তু আর এখন পর্যন্ত যত গুরুত্ব দিয়ে আমরা দেখতাম সেভাবে দেখবার আর তেমন সুযোগ থাকবে না। আমি একটু সংযুক্ত করতে চাই। জি, নিশ্চয়ই। আমি শুধু একটু বলতে চাই, এখানে যিনি প্রশ্নকর্তা তাকে একটা জিনিস বলতে চাই যে একটা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী 11 বছর বয়সে, 12 বছর বয়সে, 13 বছর বয়সে আমরা কিভাবে তাকে মেধাবী বলতে পারি? এটা তো আসলে আমাদের অন্যান্য এই বয়সে ছাত্রছাত্রীদের প্রতি এক ধরনের মানে আসলে একটা অমানবিক আচরণ, যে আমরা পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানী দেখেছি, আইনস্টাইন তো 11 বছর পর্যন্ত কথাই বলতে পারতেন না, এবং তিনি কোনো বড় নামকরা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়েও পড়েন নাই। এই যে আমরা একটা ধারণা সৃষ্টি হয়েছে 11 বছর বয়সে মেধা নিরূপণ করব, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে 11, 12, 13, 14, এটা কি আসলে মেধা নিরূপণ করার বয়স, নাকি এটা আরো যোগ্যতা, দক্ষতা, শিক্ষা গ্রহণের বয়স? মেধা নিরূপণ করার বয়স আসবে 16 তার পার করার পরে, একটা ন্যূনতম পরিণত বয়সে আসার পরে আমি তার মেধাটাকে নিরূপণ করব। কিন্তু আমি এত কোমলমতি শিশুদেরকে মেধা নিরূপণের প্রতিযোগিতাটাতে যদি আমি ফেলে দেই, তাহলে একটা অসুস্থ প্রতিযোগিতায় আমরা তাদেরকে ফেলে দিচ্ছি। তখন পুরো প্রক্রিয়াটাই হয়ে যাচ্ছে ফলাফল নির্ভর এবং পরীক্ষা নির্ভর। সেখানে পরীক্ষার গ্রেডিং এর উপরে আমরা বেশি জোর দিচ্ছি। আমরা পরীক্ষাটা নিচ্ছি দেখার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জিত হয়েছে কিনা, কিন্তু এখানে দেখা যাচ্ছে পরীক্ষাটা আমরা অন্য মাত্রায় নিয়ে গিয়েছি, বিশেষ করে অভিভাবক পর্যায়ে এবং সমাজে আমরা যেভাবে এটাকে নিয়ে আসছি, সেটা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই লটারির মাধ্যমে নিশ্চিত করা, মান নিশ্চিত হবে, সাম্য নিশ্চিত হলে। আমি শুধুমাত্র কয়েকটি এলিটিস্ট ইনস্টিটিউশন ঢাকা শহরে হবে, নামকরা করে প্রতিষ্ঠান জেলা শহরে হবে, সেগুলোতে শুধুমাত্র নামকরা ছাত্র, সেগুলোতে মেধাবী অর্থাৎ 12 বছর বয়সে মেধা নিরূপিত মেধার ছাত্রছাত্রী যাবে, সেটা তো আসলেই অমানবিক সকলের জন্য। আরো 13-14 বছর বয়সে তো মানে মেধা নিরূপণ করাটা একেবারে কোনোভাবেই যৌক্তিক নয়, কোনোভাবেই ন্যায্য নয়, কোনোভাবেই নৈতিক নয়। তাই মেধা নিরূপণের জন্য তাকে সুযোগ দিতে হবে অন্তত পক্ষে 16 বছর পর্যন্ত, তার সকল বিষয়ে সে শিক্ষা লাভ করবে, সে যোগ্যতা লাভ করবে, দক্ষতা লাভ করবে। পরবর্তীতে গিয়ে আমরা উন্নত রাষ্ট্রের দিকে যদি দেখি, জার্মানিতেও কিন্তু সেখানে মেধা নিরূপণের যেটা বিষয়, যে স্ট্রিম সিলেকশন হয় 16-17 বছর বয়সে গিয়ে, তার আগে পর্যন্ত সবাইকেই একটা ন্যূনতম দক্ষতা অর্জনের জন্য সকল বিদ্যালয়ে ক্যাচমেন্ট বেসিসে, পৃথিবীর সকল দেশেই এখন সেটা আছে।
কিন্তু এই যে একটা এলিটিস্ট মডেল আমরা তৈরি করতে চাই আমাদের শিক্ষা খাতের মধ্যে, এমনিতেই অনেক ধরনের স্ট্রিম আমাদের দেশে আছে, আমাদের জাতীয় শিক্ষাক্রমের মধ্যেই আমরা এমন ভাবে শিশুদেরকে 11 বছর বয়স থেকেই বৈষম্যমূলক একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছি কেন? এখানে আমরা কেন মেধার কথা বলবো? এটা তো মেধার কোনো এই বয়সে তাকে মেধা নিরূপণের যুদ্ধে ঠেলে দেওয়া মানে তার সৃষ্টিশীলতাকে, তার সৃজনশীলতাকে, তার চিন্তা করার ক্ষমতাকে এবং তার মানবিকতাটাকেও নষ্ট করে দেওয়া। কারণ তার মধ্যে আমি একটা এমন আত্মকেন্দ্রিকতা সৃষ্টি করছি যে তার মধ্যে সেই ফলাফলটাকে নিজেকে সেলফ সেন্টার্ড একটা মানুষ হিসেবে তৈরি করার জন্য আমি তাকে ইম্পোজ করছি। তার মধ্যে মানবিকতাটাও কিন্তু আমরা নিয়ে ফেলছি তার কাছ থেকে। উপমন্ত্রী মহোদয় আসলে জি, ধন্যবাদ ধন্যবাদ, আমি শুধু এটাই জি, বলতে জি। চেয়েছিলাম। না না, নিশ্চয়ই মাননীয় উপমন্ত্রী মহোদয়, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম বিস্তৃত ভাবেই এটিকে বলেছেন এবং খুবই সঠিকভাবে যে আমাদের যারা ভিকারুননিসায় ভর্তি হতে পারছে না বা আইডিয়ালে ভর্তি হতে পারছে না বা রাজুকে ভর্তি হতে পারছে না, এরকম কয়েকটি স্কুলে যারা ভর্তি হতে পারছে না বা আরো এরকম কয়েকটি ভালো স্কুলে ভর্তি হতে পারছে না, সেই অসংখ্য শিক্ষার্থী, আমরা তাদেরকে কি বলছি বা তাদের বাবা মা পরিবার থেকে শুরু করে সেই শিক্ষার্থীগুলো পর্যন্ত তাদের যে মনোকষ্ট, সেটিকেও তো আমাদের দেখতে হবে যে তারা মনে করছেন যে তাহলে আমরা মেধাবী না, তাহলে আমাদের বোধহয় আর ভালো করবার সুযোগ নেই, তাহলে আমরা আমাদের কত শিক্ষার্থী আর এই কতগুলো এলিট স্কুলে বা কতগুলো এই খুব নামি স্কুলে কত শিক্ষার্থী ভর্তি হয়, অধিকাংশই তো তার বাইরে। তাহলে আমরা এই সকলকে বলবো যে না তোমরা মেধাবী নও, তোমরা ভালো করছো না বা করবে না, এটা তো হতে পারে না। সকল স্কুলেই ভালো মানে মেধাবী, একটু হয়তো অত না, তার চেয়ে একটু কম মেধাবী, সব মিলিয়েই যদি শিক্ষার্থী থাকে তাহলে তো এই বৈষম্যটা থাকে না। আর আমরা এই কয়েকটা শুধুমাত্র কয়েকটা স্কুলে এবং তারা এই যে সবচাইতে মেধাবী শিক্ষার্থী নিয়ে নিচ্ছেন, তাহলে এই স্কুলগুলোরই বা কৃতিত্ব কোথায়? তারা তো সবচেয়ে মেধাবী যারা মনে করা হচ্ছে যাদেরকে, তাদেরকেই নিচ্ছে, নিয়ে তারপরে তারা ভালো রেজাল্ট করছে। এবং সেখানেও আবার তো কেউ কেউ, সকলেই যে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে ফেলছে তা তো না, তার মধ্যেও রেজাল্টের হেরফের হচ্ছে। তো তাহলে এই বিদ্যালয়গুলো যদি এতই ভালো হয়, তাদের কৃতিত্ব কোথায়? তারা তো নিচ্ছেই সবচাইতে ভালো মেধাবী শিক্ষার্থী। যদি তারা সব রকমের শিক্ষার্থী নিয়েই তারপরে তাদের অধিকাংশকেই খুব ভালো রেজাল্ট তারা করতে পারে, তখন বুঝবো যে তাহলে এই বিদ্যালয়গুলো কৃতিত্ব রয়েছে, তারা এই শিক্ষার্থীদেরকে অনেক ভালো করে শেখাতে পারছে। আর এখন আমাদের শেখানো শিখন পদ্ধতি, তাতেও যে ব্যাপক পরিবর্তন আসছে। এখন শিক্ষকের ভূমিকা তো অনেক বদলে যাচ্ছে। শিক্ষক এখন মূলত ফ্যাসিলিটেটর বা গাইডের ভূমিকা পালন করবে, কারণ শিক্ষার্থীরা শুধু বই থেকে নয়, তার সমস্ত পারিপার্শ্বিক সব জগৎ থেকে সে শিখবে, নানানভাবে কমিউনিটিতে কাজ করে শিখবে, নানান কিছুর মধ্য দিয়ে শিখবে, নানান অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো করছে সেগুলো দিয়ে শিখবে। কাজে আমাদের এই একটি খুব একপেশে এবং আমি ভ্রান্তই বলবো সেই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমরা এই 10-11 বছর বয়সী একটি শিশুকে যে যার মেধার স্ফুরণ ঘটবে এখন, তাকে আমি এখনই মেধাবী আর মেধাবী নয় এই ভাগে ভাগ করে, এবং যেটি মাননীয় উপমন্ত্রী মহোদয় বললেন খুবই অমানবিক, সেই কাজটি করে কারো জন্য হয়তো তার বিকাশের পথটাকে খুলে দিচ্ছি, আর অধিকাংশের জন্য তার বিকাশের পথটাকে প্রকারান্তরে কিন্তু বন্ধ করে দিচ্ছি, কারণ তার মনের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি যে তুমি মেধাবী নও। এটি অত্যন্ত আমি মনে করি যে একটি অনৈতিক কাজ। কাজে এটি আমাদের এই বর্তমান দীর্ঘদিন ধরে এই শিক্ষা ব্যবস্থাটি চলে আসছে। আগে সাম্য অনেক বেশি এই অর্থে ছিল যে এই ধরনের এক ধরনের উন্মাদনা যেটি তৈরি হয়েছে কয়েকটি স্কুলে ভর্তির জন্য, সেটি আগে তেমন ভাবে ছিল না। এটা তো আমাদের এসডিজি গোলও, আমাদের এসডিজি কমিটমেন্ট, নিশ্চয়ই জি, আমাদের এই অঙ্গীকারটি আমাদের রক্ষা করতে হবে, এবং আমাদের যে একেবারে আমাদের মূল যে শিক্ষা ভাবনা রয়েছে, যেটি বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার অনুসারী, যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
তিনি অনুসরণ করছেন এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। আমাদের সেটিকেই মাথায় রেখে একটা সাম্য নিয়ে এসে আমাদের সকল শিক্ষার্থীকেই তার মেধা বিকাশের সমস্ত রকম যে যত সম্ভাবনা আছে সেগুলো, সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করবার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। আমরা আমাদের শিক্ষাক্রম পরিবর্তন থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ, আমাদের অবকাঠামো উন্নয়ন, আমাদের প্রযুক্তির ব্যবহার, তার সবকিছু দিয়ে আমরা সেটি করবার চেষ্টা করছি। এবং সেক্ষেত্রে এই ধরনের যে মিক্সড এবিলিটি ক্লাস, মিক্সড এবিলিটি স্কুল, সেগুলো খুবই জরুরি, যেখানে একে অন্যের কাছ থেকে শিখবে, নিজেদের মধ্যে যে আদান প্রদান, তার মধ্য দিয়ে সকলেরই একটা মেধা বিকাশের একটা সুযোগ হবে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়, এখনো আমাদের আরো প্রশ্ন করতে চান এরকম অনেকেই আছেন। আমাদের প্রায় 1 ঘন্টা হলো প্রেস কনফারেন্স চলছে, সেক্ষেত্রে কি করা যায়? আমাকে হয়তো আমরা আরো 6 জনকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, 6 জনেরটা আমরা দ্রুত একটু শেষ করার চেষ্টা করি, কারণ আমাদের আবার একটু অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিরও মিটিং রয়েছে, আমার সেখানেও চলে যেতে হবে। জি, এখন আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি ডেইলি স্টার পত্রিকার রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন। আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এরশাদ কমল, নিউ এজ পত্রিকা। জি, আসসালামু আলাইকুম, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। মাননীয় মন্ত্রী, আপনি শুরুতেই বলেছিলেন যে আপনারা যে লটারি সিস্টেমটা বলছেন যে সকল শিক্ষার্থীর জন্য, তার জন্য বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের লোকজনদের সাথে কথা বলেছিলেন। আমি একটা জিনিস, জাস্ট দুটো জিনিস ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন করছি। একটা হচ্ছে, এই লটারিটা কি ক্লাস 1 থেকে ক্লাস 9 সকল বিদ্যালয়ের হবে? কারণ আমরা জানি যে আপনাদের সেকেন্ডারি আন্ডারে কিছু স্কুলস আছে যেগুলোতে প্রাইমারি স্কুলের শাখাও আছে। সো এটা একটু কনফিউজিং হয়ে যায় যে এটা আসলে সকল কিনা, কারণ কিন্ডারগার্টেন গুলো আবার এটার মধ্যে পড়ে না। কিন্ডারগার্টেনেও বাংলাদেশে একটা বড় অংশের শিক্ষার্থীরা ভর্তি হয় এবং সেখানেও ভর্তি পরীক্ষার একটা বিষয় থাকে। সেকেন্ড হচ্ছে, আপনি বলেছিলেন যে সরকারি স্কুলগুলো ঢাকা শহরের ক্লাস্টারে 1টা করে নিতে পারতো, এখন 5টা করে নিতে পারবে, মানে স্কোপ তাদের থাকবে আর কি। সেটা মানে এখন কি মিন করতেছে 3টা ক্লাস্টারে যদি হয় তাহলে 3 5 15টা স্কুল তারা পছন্দ দিতে পারবে? বিষয়টা কি এরকম? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা এই মাসের মাঝামাঝিতেই মাউসি থেকে একটি নির্দেশনা দিয়েছেন যে স্কুলগুলোকে যাতে বার্ষিক অনেকগুলো ফি, তার মধ্যে উন্নয়ন ফি, যেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়, স্কুলগুলো অনেক বেশি রাখে বলে অভিযোগ থাকে, এবং পাঠাগার ফি, তারপরে অন্য ল্যাব ফি, অন্যান্য ফি গুলো যাতে না নেওয়া হয়। তো সেই বিষয়গুলো তখন আপনারা বলেছিলেন যে 2021 সালেও যদি করোনার প্রাদুর্ভাব থাকে এই বিষয়গুলো যাতে না নেওয়া হয়। তো এই ভর্তির সময় সাধারণত এই টাকাগুলো বেশিরভাগ ভর্তির সময় নেওয়া হয়। সো এটা আপনারা কি ওইটাই বহাল থাকবে, নাকি আপনারা আবার আলাদা করে কোনো নির্দেশনা দিবেন? যদি একটু ক্লিয়ার করতেন। থার্ড প্রশ্ন যেটা, সেটা হচ্ছে একটু অন্য প্রাসঙ্গে কিন্তু শিক্ষা বিষয়, সেটা হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশন গুলো আমরা সবাই জানি প্র্যাকটিক্যাল বেসড। সো ওদের ক্লাস না হওয়াটা অনেক বেশি, মানে প্র্যাকটিক্যাল জিনিসটা আসলে অনলাইনের মাধ্যমেও করা বেশ কঠিন। সো ওরা অনেক বেশি পিছিয়ে পড়ছে। কেউ বলে যে 2 মাস যদি ওদের ক্লাস না হয়, ওরা আসলে আলটিমেটলি জেনারেল স্ট্রিমের 1 বছরের সমান পিছিয়ে যায়। তার আসলে এটা বলে আর কি। তো এটা অনেক পিছিয়ে যাচ্ছে, যে তাদের জন্য স্পেশাল কোনো চিন্তা আপনার আছে কিনা? ধন্যবাদ। আমি সরি, অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি। জি, আমি আশা করবো যে এরপরে যারা প্রশ্ন করবেন একটু একটা প্রশ্নের মধ্যে একটু সীমাবদ্ধ থাকতে চেষ্টা করবেন, কারণ আমাদের সময়ের দিকটাতে একটু খেয়াল রাখতে হবে। আমি পরের দুটো প্রশ্নের উত্তরটা দিই। আমি প্রথম প্রশ্নটা ক্লাস্টারের ভিত্তিতে যেটি হবে, আমি আমাদের ডিজি মহোদয় কি আছেন? ফারুক সাহেব কি আছেন? যুক্ত হয়েছিলেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। একটু দেখেন তো ডিজি সাহেব আছেন কি? স্যার আছি স্যার। স্যার আমি আছি স্যার। স্যার আমি শুনতে পাচ্ছি না আপনার কথা স্যার। স্যার শুনতে পাচ্ছি না। আপনি ক্লাস্টারের বিষয়টা, সেটি আপনি প্রশ্নটা শুনেছেন নিশ্চয়ই। আমি শুনেছি যে 5টা করে 15টা করতে পারবে কিনা। জি, মানে যদি 3টা ক্লাস্টার হয় তাহলে কি 15টা অপশন দিতে পারবে কিনা, বা এইরকম আর কি। জি স্যার, পারবে স্যার, পারবে। জি, আচ্ছা। আর লটারির
এটা গেল লটারির ক্ষেত্রে। আর সকল স্কুল সকল ক্লাসে হবে কিনা, এটি সকল মানে সকল ভর্তির জন্যই এটি হবে। জি, সব আর ক্লাসের জন্য জি, প্রযোজ্য হবে। সব স্কুলে সব ক্লাসে। আর ক্লাস্টারের ক্ষেত্রে তো বললেনই। আর স্যার। ফির ব্যাপারে ফির ব্যাপারে অবশ্যই এটি এই যে 2021-এর যে ভর্তি পরীক্ষা তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। যে যারা এই ক্লাসে ভর্তি হবে বা যারা নতুন ক্লাসে উঠছে তাদের যাদের ভর্তি তাদের ক্ষেত্রেও যেমন এই কিছু ফি নেওয়া যাবে না। যারা ভর্তি তারা ভর্তি ফি নেবে, আর এই অন্যান্য ফি গুলো যেগুলো মানা করা হয়েছে সেগুলো নিতে পারবে না। তেমনি একইভাবে যারা নতুন ক্লাসে উত্তীর্ণ হচ্ছে তাদের ক্ষেত্রেও অ্যানুয়াল চার্জের সঙ্গে ওই ফি গুলো তারা নিতে পারবে না। আর তারপরে আমরা এই নির্দেশনাও দিয়েছি যে কিছু কিছু আছে যেগুলো যদি পরবর্তীতে আমাদের স্কুল সব একেবারে স্বাভাবিকভাবে খুলে যায় এবং ওই কার্যক্রমগুলো যদি তখন করা যায় তাহলে তখন সেটি ওই কার্যক্রম করার সাপেক্ষে সেই ফি গুলো তারা আদায় করতে পারবে। জি স্যার। আর টিবেটের ক্ষেত্রে যে প্রশ্নটি এসছে যে এটি সত্য যে টিবেটে প্র্যাকটিক্যাল নিয়ে সেটা নিয়ে আমাদের অবশ্যই একটা দুশ্চিন্তা তো আছেই। তবে 2 মাস ক্লাস না করলে 1 বছর পিছিয়ে যায়, সেটা বোধহয় 2 মাস ক্লাস না করলে 2 মাসই পিছাবে। তো আমরা চাই না যে একটুও পিছাক, কিন্তু এটাই সত্য যে টিবেটের তারা অনেকখানি তাদের যেহেতু এই এতগুলো মাস প্রায় 8 মাস 9 মাস হয়ে যাচ্ছে তারা ক্লাস করতে পারছে না। তো সেক্ষেত্রে তাদের তো একটা বড় অসুবিধার বিষয় আছেই। তো আমরা তাদের যে পরীক্ষাগুলো আটকে আছে সেই পরীক্ষাগুলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো আটকে আছে সেই পরীক্ষাগুলো দ্রুত নেবার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আশা করি সেই পরীক্ষাগুলো খুব শিগগিরই আমরা নিয়ে নিতে পারবো, হয়তো মাসখানেক পরেই আমরা সেই পরীক্ষাগুলো নিতে পারবো। কারণ এর সকলগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক কম এবং তাদেরকেও সারা দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভাগ ভাগ করে খুবই কম সংখ্যক পরীক্ষার্থী এক এক কেন্দ্রে নিয়ে আমরা এই পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে। কাজেই আমি যারা পলিটেকনিকের ছাত্র আছেন, যারা আমাদের টিবেটের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা আছেন যাদের পরীক্ষা বন্ধ হয়েছিল, অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন, কিছু বাকি ছিল, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েরও 4র্থ বর্ষের যাদের কিছু পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষাগুলো খুব শিগগিরই আমরা নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। কাজেই সকল শিক্ষার্থীকে বলছি আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন, মাসখানেক পরেই হয়তো আপনাদের এই পরীক্ষাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনাদের এই চূড়ান্ত পর্যায়ে কিন্তু পরীক্ষা ছাড়া অটো পাস দেওয়া সম্ভব না। আপনি এইচএসসি তে যারা অটো পাস হয়েছে সেটা দেখে অনেকেই আমাদের কাছে লিখছেন যে আমাদেরকেও অটো পাস দিয়ে দেওয়া হোক। যেটা মনে রাখতে হবে যে যারা এইচএসসি তে অটো পাস তারা কিন্তু এর পরে একটা পরীক্ষা দিয়ে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা ঢুকবে। আর যারা এই পর্যায়ের পরে আর কিছু করবেন না তাদেরও এর আগের হয়তো এসএসসির রেজাল্টের উপরেই হয়তো তারা চলতে পারবেন। কিন্তু আপনারা যারা এই স্নাতক পর্যায়ের আছেন বা সমমান পর্যায়ের তাদের ক্ষেত্রে তাদের কিন্তু হয়তো একটা বিরাট অংশই এখানেই শেষ করে আপনারা কর্মজীবনে প্রবেশ করবেন। তো এখানে আসলে আপনাদের পরীক্ষাগুলো ছাড়া, পরীক্ষার ফলাফল ছাড়া যদি আপনাদেরকে অটো পাস দেওয়ার কথা চিন্তা করা হয় সেক্ষেত্রে সেটি আপনাদের কর্মজীবনে প্রবেশকে বাধাগ্রস্ত করতে পারে, আপনাদের পরবর্তী জীবনেও সেটি বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে, সমস্যা তৈরি করতে পারে। কাজে এটি করা একেবারেই যুক্তিযুক্ত হবে না। আর সেখানে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম, সেটি আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা সেটি গ্রহণ করতে পারবো বিধায় আমরা খুব সহসাই মাসখানেক পরে আপনারা যেন প্রস্তুতি নিতে পারেন খুব ভালোভাবে, সেজন্য অন্তত পক্ষে মাসখানেক আপনাদেরকে সময় দিয়েই সে পরীক্ষার সময়সূচি ঘোষণা করে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। জি, অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এখন প্রশ্ন করার জন্য অনুরোধ করছি নিউ এজ পত্রিকার এরশাদ কমল। আপনি আনমিউট করে আপনার প্রশ্ন করুন। প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি মীর মোহাম্মদ জসিম, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্টার। জি, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন?
জি, এরশাদ রহমান, আপনাকে শোনা যাচ্ছে, প্রশ্নটি করুন প্লিজ। আমি প্রথমত যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা মাননীয় মন্ত্রী এবং উপমন্ত্রী দুজনের কাছ থেকে শুনতে পাচ্ছি যে মিক্সড একটা স্কুলিং সিস্টেমের দিকে আমরা যেতে চাচ্ছি এবং ওই 12 বছরের নিচে মেধার ওরকম পরীক্ষা হওয়া উচিত না, স্কিল ডেভেলপমেন্টের কথা। তো এই করোনা থেকে তো আমরা অনেক কিছুই শিখছি। তো এই যে এখন যে এই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে গ্রো করছে, এর রিফ্লেকশনটা ভবিষ্যতেও থাকবে কিনা? আমি যেটা আসলে জানতে চাচ্ছি যে এই যে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা, এইটাকে কি আমরা ভবিষ্যতের ক্ষেত্রেও যদি 12 বছরকেই ধরি তাহলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য ভবিষ্যতে আমাদের কোনো পরিকল্পনা থাকবে কিনা এই করোনার শিক্ষা নিয়ে? এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিচ্ছে রিফর্মের জন্য। তো এর একটা ধারাবাহিকতায় আমরা একটা দেখতে পেলাম যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটা রেগুলেশনের মধ্যে আনার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এর আগেও এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল 17 সালের দিকে, যেটা আর রেজাল্ট পায়নি। তো এবার আমরা কি আশা করতে পারি কিনা যে এই ক্ষেত্রটায় আমরা একটা রেজাল্ট পাবো, তারা সবাই রেগুলেশনের মধ্যে আসবে? ঠিক একই রকম প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর বিসি এবং প্রো-বিসি নিয়ে আপনারা যে ইটা দিয়েছেন নির্দেশনা, যে এদেরকে মানে শাস্তিমূলক ব্যবস্থায় যাওয়ার একরকম কথা আমরা শুনছিলাম, সেটারও একটা রেজাল্ট আমরা পাবো কিনা? জি, ধন্যবাদ। আচ্ছা, ভবিষ্যতে এই প্রক্রিয়া থাকবে কিনা, আমরা কিন্তু আমি একদম আমার প্রাথমিক বক্তব্যেই বলেছি যে আমরা এই বছর কিছুটা বাধ্য হয়ে এই প্রক্রিয়াতে গেলেও আমরা কিন্তু মনে করছি এই প্রক্রিয়াটি যুক্তিযুক্ত এবং এই প্রক্রিয়াটি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় সাম্য একটা নিয়ে আসবার ব্যাপারে আমাদেরকে অনেকখানি সহযোগিতা করবে। কাজে আমরা আশা করছি যে আমাদের এই প্রক্রিয়াটি আমরা ভবিষ্যতেও হয়তো চালাতে পারবো, তবে তা অনেকখানি নির্ভর করবে আমাদের এই বছরে এই প্রক্রিয়াটি আমরা কত সাফল্যের সঙ্গে আমরা এটি বাস্তবায়ন করতে পারি সেটি যেমন আমরা দেখব, তার সঙ্গে আমরা এর কিছুটা ফলাফলও দেখতে চেষ্টা করব। তবে যে কোনো একটা বছরেই একটা কিছু করে তো আর ফল সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় না। তবে আমার মনে হয় যে আমরা এই শিক্ষার মানের ক্ষেত্রে যেভাবে চিন্তা ভাবনা করছি তাতে এটি ভবিষ্যতেও আমরা হয়তো এটিকেই আমরা রাখবো এবং এটিকে আরো উন্নত করবার আমরা চেষ্টা করব। আর রিফর্মের যেসব উদ্যোগ আছে সেগুলো তো অবশ্যই আমরা শিক্ষা ব্যবস্থা রিফর্ম, তো শিক্ষা ব্যবস্থায় রিফর্ম, সব ব্যবস্থাতেই রিফর্ম সবসময়ই হতে হয়, কারণ আমরা উন্নত থেকে উন্নততর হবার চেষ্টা করি। কাজেই সেই উদ্যোগগুলো আমাদের সব থাকবে। আপনারা ইংলিশ মিডিয়াম স্কুলস এর যে রেগুলেশনের ক্ষেত্রে বলেছেন, ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে যে রেগুলেশন গুলো করা হয়েছিল 17 সালে, আমরা সেগুলোকেও রিভিজিট করছি। তার কারণ হচ্ছে আমরা কোথায় কেন যে রেগুলেশন করা হলো কিন্তু তা বাস্তবায়ন করা গেল না, তাহলে সেখানে সমস্যা কি ছিল? আমাদের কি এই প্রতিষ্ঠানগুলো তার নেচার এবং আমাদের কি তাদের কাছ থেকে কি প্রত্যাশা, সেগুলো আবার পুরোটা একটু দেখবার আমাদের মনে হচ্ছে যেটি প্রয়োজন রয়েছে। কারণ আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা যে পরিবর্তনগুলো আনতে চাচ্ছি সেখানে আমরা এই প্রতিষ্ঠানগুলো তার যে ফাইন্যান্সিয়াল রেগুলেশন সেটি একটা দিক আছে, যেন সেখানে কোনো এক্সপ্লয়টেশন না হয় সেটি নিশ্চিত করা প্রয়োজন রয়েছে। আবার অন্যদিকে আমাদের মূলত আমাদের প্রয়োজনটা হলো যে আমাদের যে একমুখী শিক্ষার যে কথাটি আমরা শিক্ষানীতিতে বলেছিলাম, যেটি আমাদের এত ধরনের স্ট্রিম আছে, তো আমরা সেখানে কারিকুলামটাতে এই ইংরেজি মিডিয়াম স্কুলগুলো যে কারিকুলাম ফলো করছে সেই কারিকুলামের মধ্যে আমাদের কি কম্পোনেন্ট গুলো আমাদের প্রয়োজন, যেটি দিয়ে আমরা একেবারে একমুখী সবাইকে একসঙ্গে করতে না পারি, আমাদের সকলের মধ্যে একটা অন্তত মিনিমাম কমন একটা জায়গা থাকে, যে সকল শিক্ষার্থী সে মাদ্রাসাতেই পড়ুক, কারিগরিতেই পড়ুক, ইংরেজি মিডিয়াম বিদেশি কারিকুলামেই পড়ুক আর ইংরেজি মিডিয়াম দেশি কারিকুলামেই পড়ুক, সবার যেন একটা
কমন একটা মিনিমাম একটা যেন একই রকমের জিনিস তারা পড়ে, বিশেষ করে যেমন ভাষা, বাংলা, ইংরেজি, আমাদের ইতিহাস, এই বিষয়গুলো যেন অবশ্যই, কারণ সায়েন্স পড়বে সেটি তো যে কোনো জায়গার যে কারিকুলামেই হোক সায়েন্স একই জিনিস হবে, তো বা কাছাকাছি হবে। তো কিন্তু এই বিশেষ করে ভাষা এবং ইতিহাস এই জিনিসগুলোর ক্ষেত্রে যেন সকলেই একই জিনিস পড়ে, সেটি কাজেই কারিকুলামে সেই জায়গাগুলো দেখা, কাজেই রেগুলেশনে আমরা সবগুলো দেখে কোথায় কোথায় সমস্যা আছে, কেন রেগুলেশন গুলো বাস্তবায়ন করা গেল না, সেগুলো আমরা দেখি এটি সিদ্ধান্ত নেব। কাজে এটি আমরা রিভিজিট করার সিদ্ধান্ত নিয়েছি। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও, শুধু প্রাইভেট কেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যেখানেই কোনো অনিয়ম থাকবে সেখানে অবশ্যই সেই অনিয়ম দূর করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে, এবং আমরা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আমরা একযোগে কাজ করছি, এবং এই যেখানেই কোনো সমস্যা থাকবে, যদি কোনো অনিয়ম থাকে, দুর্নীতি থাকে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই যথাযথ তদন্ত করে যথাযথ ব্যবস্থা আমরা নেবার জন্য নিশ্চয়ই আমরা কাজ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এখন প্রশ্ন করার জন্য অনুরোধ করছি মীর জসিম, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। মীর জসিম, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। অনেকক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধরে অনেকগুলি কথা বলছেন। আমার একটি জানার ছিল যে আপনি গত সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য, এবং সেটি বলছিলেন যে পরবর্তী সপ্তাহে একটি নির্দেশনা আসতে পারে। আসলে এটি আরো কত দেরি করতে পারেন এই বিষয়টি একটু, কারণ সারা বাংলাদেশে এটি একটি নিয়ে একটু আগ্রহ তৈরি হয়েছে মানুষের। ধন্যবাদ মাননীয় প্রধান। আচ্ছা, হ্যাঁ, সীমিত আকারে বলেছিলাম। ওই যে আমরা ভেবেছিলাম যে আমরা অন্তত পক্ষে যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবে তাদেরকে অন্তত যদি আমরা নিয়ে আসতে পারি স্কুলে, কলেজে, তো এরপরে কিন্তু আপনাদের সঙ্গে কথাটা আবার হয়েছে যে সীমিত আকারেও এই সময় আসলে খোলার সেই সুযোগটা নেই, যেহেতু আমরা দেখছি যে এই শীতে আবার সংক্রমণ মনে হচ্ছে বাড়ছে, এবং ঠিক যখন যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটিকে এই মুহূর্তে সীমিত আকারেও খোলা সম্ভব নয়, তার বোধহয় দিন 2-3 মধ্যেই দেখলাম যে সংক্রমণের হার ঊর্ধ্বগামী। তো আমরা মনে করি যে আমরা এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তটি আসলে গ্রহণ করেছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য বিনীত অনুরোধ করছি মোস্তাক আহমেদ, দৈনিক যুগান্তর পত্রিকা। মোস্তাক আহমেদ, দৈনিক যুগান্তর। আর প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি মাহমুদ শাওন, দীপ্ত টেলিভিশন। মোস্তাক আহমেদ, দৈনিক যুগান্তর। যুগান্তর, আপনি শুনতে পাচ্ছেন? জি খায়ের ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী, উপমন্ত্রী, সচিব মহোদয়গণ এবং ডিজি স্যার সহ আমার সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শুনছিলাম, বিশেষ করে আমাদের মুরাদ হোসেনের বক্তব্যের পরে আপনি এবং উপমন্ত্রী মহোদয় যে বক্তব্য দিচ্ছিলেন, আমি বক্তব্য শুনতে শুনতে স্বপ্ন জগতে চলে গেছি। যা আসলে আমি ব্যক্তিগতভাবে আমি একজন ফিলোসফি ছাত্র, এরকম শিক্ষা ব্যবস্থায় স্বপ্ন দেখি যেটা মানে পূর্ণাঙ্গ মানুষ করবে, জীবনব্যাপী শিক্ষা হবে, এবং সেজন্য আপনারা উদ্যোগ নিয়েছেন, কারিকুলাম সেরকম হচ্ছে, 22 সাল থেকে আমরা সেটা পাবো। তো মাননীয় মন্ত্রী, আপনি অনেকগুলো উদ্যোগই নিচ্ছেন। আপনি যে সমস্ত উদ্যোগই নিয়ে থাকেন, এই সমস্ত উদ্যোগগুলো যদি কিছু দুষ্ট, সমাজের সবাই দুষ্ট না, এই দুষ্টগুলো যদি এদেরকে যদি নিবৃত্ত বা নিয়ন্ত্রণে রাখা না যায়, তাহলে আপনার এই অর্জনগুলো এগুলো সুফল জনগণ পাবে না। আমি আপনাকে দুটো বিষয় আমি জানতে চাচ্ছি। একটা হচ্ছে এই যে ভর্তি রিলেটেড, আপনি খেয়াল করেছেন আমাদের অধিকাংশ সহকর্মী লটারির স্বচ্ছতা এবং স্কুলগুলো মানবে কি মানবে না, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছিল। আসলে এই স্কুলগুলো বলতে কিন্তু এই যে হাতে গোনা, আপনি নিজেও কয়েকটা নাম উল্লেখ করেছেন, ভিকারুননিসা, আইডিয়াল বা মণিপুর উচ্চ বিদ্যালয়, এরকম ঢাকা শহর বা বিভাগীয় শহরের হাতে গোনা হয়তো সারা দেশে 20টা স্কুল হবে না, যাদের কারণে আপনার এই যে 38,000 যে মাধ্যমিক স্কুল আছে,
সবার কপালে কলঙ্কের তিলক লেগে যায় যে আসলে সরকার নির্দেশনা মানে না। যেমন আপনি সর্বশেষ যখন নির্দেশনা দিয়েছেন কোন কোন খাতে ফি গুলো আদায় করা যাবে কি আদায় করা যাবে না, পরের দিন নিউজ পত্রিকা আপনি দেখবেন ভিকারুননিসা আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাহেব বলেছেন যে কোনো টাকা উনি ফেরত দিতে পারবেন না, সব টাকা খরচ হয়ে গেছে। হাউ ডেয়ার! এই মহিলার সরি আমি একটা মানে এই শিক্ষকের 3 বার এমপি স্থগিত হয়েছে শুধুমাত্র তার এই ধরনের কার্যকলাপের কারণে, এই অবৈধভাবে ভর্তি, নানা ধরনের অনিয়মের কারণে। এটা একটা এক্সাম্পল আইডিয়াল, অন্যান্য স্কুলগুলো এই ধরনের কার্যক্রম করে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত স্কুল মন্ত্রণালয়ের নির্দেশনা মানবে না, সে সমস্ত স্কুলের ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ আসলেই, আমি আবার বলি কোরআন কোড, আসলেই কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা। এই ধরনের স্কুলের মধ্যে আছে চার্জ পরিচালিত স্কুল, এখন তারা যদি বলে যে আমরা ভর্তি পরীক্ষা নেব, আপনি বলেছেন যে লটারি হবে। আমরা জানি যে উচ্চ মাধ্যমিকে শুনতে পাচ্ছি না উচ্চ মাধ্যমিকে ভর্তি করা হয়ে থাকে মার্কের ভিত্তিতে, কিন্তু চার্জ পরিচালিত কলেজগুলো নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি করে থাকে, অর্থাৎ তারা এই ভূখণ্ডের বাইরে নিজেদেরকে মনে করে তারা নিজেদের মতো করে ভর্তি করে। আপনি 4টা বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিটিং করেছেন, 4 জন ভিসিকে নিয়ে মিটিং করেছেন, কিন্তু তারা কি করলো, আলাদা গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তির তারিখ ঘোষণা করে দিল। তারা কি ভূখণ্ডের বাইরে, তারা কি জনগণের দুঃখ কষ্ট দেখবে না? এখন এই ধরনের যারা নীতি বিরোধী, নৈতিকতা বিরোধী, যা মাননীয় উপমন্ত্রী একটা কথা বলেছে ন্যায্যতা, চমৎকার শব্দ, যারা এই ন্যায্যতা বিরোধী কার্যকলাপ করে তাদেরকে কঠোরভাবে ধরার ক্ষেত্রে আপনার বা আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি পদক্ষেপ থাকবে? যদি তারা এই লটারি প্রথা না মানে, যদি তারা এই ফির ক্ষেত্রে, এই যে মাননীয় মন্ত্রী ভর্তির ক্ষেত্রে 8,000 10,000 টাকা 2টা স্লটে ফি নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ স্কুল তারা এই 10,000 টাকা মোটা দাগে লিখে দেয়, কোন টাকাটা কোন খাতে নিচ্ছে সেটা লিখে দেয় না। এই টাকাটা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আগামী বছর যখন ভর্তি প্রক্রিয়া শুরুটা হবে 1-1.5 বা 2 মাস পরে, তখন তো এই টাকাটা নিয়ে নেবে। এরপরে এই টাকাটা যদি 10,000 টাকা যদি নিয়ে নেয়, এরপরে সে অন্য খাতে টাকা নিল কি নিল না সেটা কিন্তু কোনো বিবেচ্য বিষয় থাকে না। অর্থাৎ অভিভাবক যে শোষণের শিকার হলো সেটা সে শিকার হলো সে। তো আমার প্রশ্নটা হচ্ছে এই ভর্তি, লটারি, এই সমস্ত ক্ষেত্রে স্কুলগুলো যারা বেপরোয়া, যারা নিজেদেরকে ব্রাহ্মণ ভাবে কিন্তু কোনো ধরনের সরকারের নির্দেশনা মানতে চায় না, তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস্টারের যে বিষয়টা আসছে, ক্লাস্টার মানে গুচ্ছ ভর্তির যে বিষয়টা আসছে, গুচ্ছ ভর্তি যদি হয় এই করোনা কালে, এই যে আমরা এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, এইচএসসি নিচ্ছি না, তারপর লটারি ভর্তি পরীক্ষা আমরা নিচ্ছি না, সেখানে তারা এই যে ভর্তি পরীক্ষা, হ্যাঁ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মাধ্যমে আপনি আপনার বক্তব্যে আজকে বলেছেন একটু ছোট করবেন, আরো কয়েকজন আছেন তো। জি, যে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে পরীক্ষার মাধ্যমে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না, ভর্তির মাধ্যমে একটা পরীক্ষা হওয়া দরকার, কিন্তু এটা যদি গুচ্ছ ভিত্তিতে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে অভিভাবকের খরচ কমবে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি উত্তরে অ্যাড্রেস করব। মাননীয় মন্ত্রী যে সমস্ত বিশ্ববিদ্যালয় এগুলো মানছে না, তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ঠিক আছে, আপনি স্বপ্নের শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি সেটি বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এটিও সত্য যে আপনি যত ভালো সিদ্ধান্তই নেন, যত ভালোভাবেই তা বাস্তবায়ন করেন, তারপরেও তার মধ্যে হয়তো কিছু, আপনি দুষ্টু লোক বলেছেন, হয়তো কিছু লোক থাকবে যারা নৈতিকতার পথে না হেঁটে অনৈতিক পথে চলতে চাইবে। কিছু লোক আছে যারা এই পদ্ধতির মধ্য থেকেও ব্যক্তিগত বা তার নিজের প্রতিষ্ঠানের লাভ লোকসান সেটিকেই অনেক বেশি বড় করে দেখবে। আমাদের জাতীয় স্বার্থ বা সামগ্রিকভাবে শিক্ষার স্বার্থ বা শিক্ষার্থীদের বা অভিভাবকদের স্বার্থ, জনগণের স্বার্থ, সেগুলোর চাইতেও তাদের হয়তো নিজস্ব প্রতিষ্ঠানের এক ধরনের ইগো বা এক ধরনের নিজস্ব ব্যক্তিগত কিছু ইগোকেই বজায় রাখবার একটা অপচেষ্টা চালাবে। এটি হতেই পারে, মানে এই অপচেষ্টাটি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব আপনি সেটি জানতে চেয়েছেন।
যেমন লটারির স্বচ্ছতা, আমি বিশ্বাস করি যে সেটি আমাদের পক্ষে সেই লটারির স্বচ্ছতা বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। আপনি আইডিয়ালের একটা স্কুলের আপনি বলেছেন যে ফির ব্যাপারে তারা বলেছে যে তারা সেই ফি খরচ করে ফেলেছে, সেটি ফেরত দিতে পারবে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। আর ফি যা নিতে বলা হয়েছে আমরা তার বাইরে যেন কেউ ফি না দেয়, আমি যেটুকু বলা হয়েছে সেটাই যেন দেয়, অন্যান্য চার্জ গুলো যেন না করে, তা আমি আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা বলবো, এবং একই সঙ্গে অভিভাবকদেরকেও বলবো। তাদের সচেতনতাও কিন্তু এখানে খুব জরুরি। তাদেরকেও বলতে হবে যে না, আমরা দেব যতটুকু আমাদের এই সময়ে দেবার জন্য বলা হয়েছে, ম্যান্ডেটরি যতটুকু আমরা সেটুকু দেব, তার বাইরেটুকু এখন নয়। যখন যেই শর্তে বলা হয়েছে যে আবার প্রয়োজন হলে দেওয়া দরকার হতে পারে, সেই সময় যদি প্রয়োজন হয় সেই প্রয়োজনে আমরা দেব। চার্জ পরিচালিত স্কুলের কথা বলেছেন, আমরা তাদেরকে এইচএসসি পরীক্ষার সময়, এইচএসসির ভর্তির সময় আমরা তাদেরকে সেই সুযোগটি আমরাই দিয়েছিলাম, তারা আমাদের কাছে চেয়েছিল, আমরা তাদেরকে সেই সুযোগটি দিয়েছিলাম যে তারা পরীক্ষা নিয়ে তাদেরকে ভর্তি করতে পারবে। কারণ তারা এই প্রতিষ্ঠানগুলো আমরা তাদেরকে আমাদের বিভিন্ন রেগুলেশন থেকে কিছুটা কোনো জায়গায় তাদেরকে আমরা বাইরে রেখেছি, কারণ তারা বিশেষ ধরনের প্রতিষ্ঠান। আমাদের এরকম আরো দু একটি হয়তো প্রতিষ্ঠান আছে, আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের, যে একেবারে 16 আনা আমাদের সমস্ত রেগুলেশনের মধ্যে একরকম নয়, তাদের জন্য কিছুটা ভিন্নতা আছে। যেমন ভারতেশ্বরী হোমস আছে, এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে। তো তবে এবার যেমন এই যে আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেই ক্ষেত্রে এই বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেও সেখানে তারা তাদের যে নিজস্ব পদ্ধতি, সেই পদ্ধতিতে তারা করার একটা চেষ্টা ছিল, কারণ তাদেরকে যেহেতু আমরা সেই ভিন্নতাটা দিয়েছিলাম। কিন্তু আমরা আমাদের এইবারের যে অ্যাসাইনমেন্ট দিয়ে কোনো পরীক্ষা হবে না, পরবর্তী ক্লাসে যাবে এবং অ্যাসাইনমেন্ট করবে তারা, সেই বিষয়টি যখন আমরা তাদেরকে বলেছি তারা কিন্তু সেটিকে মেনে নিয়েছে এবং তারা সেইভাবেই আর বার্ষিক পরীক্ষা তারা নিচ্ছে না। তো আমরা মনে করি যে চার্জ পরিচালিত স্কুলও আমরা তাদেরকে এক্সামশন দেব, তারা সেই এক্সামশন পেয়ে সেই অনুযায়ী তাদের নিজস্ব পদ্ধতিতে করবেন। যে ক্ষেত্রে আমরা এক্সামশন দেব না সেই ক্ষেত্রে তারা সেটি করবেন না, তারা সরকারি নিয়ম নীতি মেনেই সে অনুযায়ী তারা করবেন, এবং সেটি আমি বিশ্বাস করি যে তারা সেভাবেই করবেন। আর আপনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আমাদের যে বৈঠক এবং তার পরবর্তীতে অতি সম্প্রতি কোনো বিশ্ববিদ্যালয়ে যে তাদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে বলেছেন, আপনি সেটা নিয়ে আমাদের দেখুন, আমরা কেন গুচ্ছ পদ্ধতি বা সমন্বিত একটা পদ্ধতি কেন চাইছি? এক হচ্ছে আমাদের ভর্তিচ্ছুদের একটা চরম একটা দুর্ভোগ পোহাতে হয়, সারা দেশে তাদের ছুটোছুটি করে এই নানান জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হয়, এবং সেখানে বিশেষ করে যারা নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থীরা প্রায়শই দেখা যায় তারা গিয়ে বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে, মসজিদে গিয়ে রাত কাটালো, কিন্তু নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে তো সেই সুযোগটাও নেই, এবং তারা রীতিমতো বঞ্চিত হন এই বিভিন্ন জায়গায় গিয়ে ভর্তির ক্ষেত্রে, অনেক অপশন তাদের কমে যায়। একটা হলো তাদের এই চরম হয়রানি, 2 নম্বর হচ্ছে অভিভাবকদের একটা হয়রানি এবং বিশাল একটা আর্থিক একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। এতগুলো জায়গায় পরীক্ষা দেওয়ার, এই পরীক্ষার ফি শুধু নয়, এই যে এতগুলো জায়গায় পরীক্ষার্থীরা দৌড়ে বেড়াচ্ছে, সেটা তো একটা বড় একটা খরচ আছে। আর যেখানে আমরা এখন বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে আমরা বলছি ফি নেওয়ার ক্ষেত্রে আমরা একটা সীমিত করে দেবার কথা বলছি, আমরা কোথাও কোথাও যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা ফি বাদ দিয়ে দেবার জন্য প্রতিষ্ঠানগুলোকে বলছি যে আপনারা তাদের সঙ্গে কথা বলে যেখানে দেখবেন যে সত্যি তাদের আয় রোজগার একেবারে কমে গেছে বা তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছ থেকে এখন ফি নেবেন না বা কিস্তিতে নেবেন, যেখানে যেটা প্রযোজ্য হবে সেভাবে নেবেন। তো সেখানে আমরা যদি এবছরও বলি যে না, সারা দেশব্যাপী এভাবে পরীক্ষা দিয়ে বেড়াবে, এটার তো আসলে কোনো রকম কোনো মানে হতে পারে না। আর করোনার কারণে
আমরা এই সারা দেশব্যাপী এই এত লক্ষ লক্ষ ভর্তিচ্ছু, তারা সারা দেশব্যাপী গণপরিবহন ব্যবহার করে সারা দেশে ছুটে বেড়াবে, আর আমরা সংক্রমণ কমাবার চেষ্টা করছি। কাজেই আমার যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো তাদের নিজস্ব ভাবেই করবার কথা বলছেন, আমি তাদেরকে আবারও এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমি তাদের কাছে আবারও অনুরোধ করি, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা চাই যে তারা আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করবেন, তাদের শিক্ষার্থীদের স্বার্থ দেখবেন, তারা অভিভাবকদের স্বার্থ দেখবেন, তারা জনগণের স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়টি অর্থাৎ জনগণের স্বার্থ তারা দেখবেন। একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় আমাদের সমাজের বাইরের কিছু না, বরং সমাজের একেবারে একটি অবিচ্ছেদ্য অংশ। এবং একটি বিশ্ববিদ্যালয় সেটি সমাজের শুধু অবিচ্ছেদ্য অংশ নয়, সমাজের সবচাইতে দায়িত্বশীল একটি অংশ। সেই অংশটি শিক্ষার্থীর স্বার্থ বিরোধী, অভিভাবকের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে এটি আমি বিশ্বাস করতে চাই না। আমাদের যদি সকল বিশ্ববিদ্যালয় তারা যদি এই গুচ্ছ পদ্ধতির মাধ্যমে, এবং সারা পৃথিবীতেই সেটি হয়, যদি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে, সমন্বিত পদ্ধতির মাধ্যমে, এবং এই পদ্ধতির মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো সেই পদ্ধতিতে নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্ব দিয়েই তারা করতে পারেন, এবং যেখানে মেডিকেল শিক্ষায় আমরা সারা দেশে একটি মাত্র পরীক্ষা দিয়ে সেই মেধা তালিকার ভিত্তিতে সরকারি বেসরকারি সকল মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করছি, যেখানে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটি মাত্র পরীক্ষা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করতে পারছি, সেখানে কেন আমরা একটি মাত্র পরীক্ষা নিয়ে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়, একটি মাত্র পরীক্ষা নিয়ে সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি মাত্র পরীক্ষা নিয়ে অন্যান্য সকল সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যবস্থা করতে পারবো না? এবং সেই পরীক্ষার মধ্যেও বিভিন্ন অনুষদের জন্য সেই বিভিন্ন ভাগ থাকবে, সেগুলোও কিন্তু তারা পুরোপুরি তারা নিজেরা সেটিকে দেখতে পারেন, এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা তারা নিজেরা নিশ্চিত করতে পারেন। সেখানে এই সমস্ত অপশন থাকার পরেও কোনো বিশ্ববিদ্যালয় যদি একেবারে এককভাবে তারা চলতে চান, এবং তারা যদি মনে করেন যে তারা শিক্ষার্থীর স্বার্থ বিরোধী, অভিভাবকের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী, এটি তাদেরকেই ভেবে দেখতে হবে। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের উপর কোনো কিছু আমরা চাপিয়ে দিতে চাই না। আমরা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি চর্চার জন্যই স্বায়ত্তশাসনের ব্যবস্থা করেছিলেন। এখন কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিদের আইনে কিন্তু সেই স্বায়ত্তশাসনটি তেমন ভাবে নেই যেটি ওই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আছে, কিন্তু কারো ওপরেই আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। একেবারে আইনের মধ্যেই পুরোপুরি স্বায়ত্তশাসিত এই কথাটি থাকুক বা না থাকুক, কারো উপরেই আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থেই জ্ঞান চর্চার কেন্দ্র, মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হিসেবেই আমাদের সকল বিশ্ববিদ্যালয় কাজ করুক। কিন্তু সকল বিশ্ববিদ্যালয়কে জাতির একেবারে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে তাদের যে দায়িত্ব রয়েছে, জাতির সবচেয়ে দায়িত্বশীল অংশ হিসেবে তাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্বও তাদেরকে পালন করতে হবে। অতএব আমি বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীর স্বার্থে, অভিভাবকের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা দেশের স্বার্থে আমরা এবারে সকলকে নিয়েই সমন্বিতভাবে গুচ্ছ পদ্ধতিতে আমরা নিতে পারবো, এবং এর বাইরে কেউই থাকবেন না। আমাদের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এই লটারি ভর্তি বা অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান কোনো ধরনের কোনো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে যদি কেউ কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটিয়ে কোনো রকমের কোনো কাজ করেন, সেজন্য আমরা কিন্তু কঠোর হব। মন্ত্রী মহোদয়, আমি শুধু একটু আপনার বিশ্ববিদ্যালয়টার সাথে সংযুক্ত করতে চেয়েছিলাম যে জি প্লিজ, র্যাঙ্কিং এ
টপ ইউনিভার্সিটি যেগুলো আছে আমরা দেখি আন্তর্জাতিকভাবে হার্ভার্ড, এমআইটি, আমাদের একজন ছাত্র ইন্টারমিডিয়েট পাশ করে সে যদি জেনারেল যে টেস্ট গুলো আছে SAT 1, SAT 2, TOEFL, IELTS, সেগুলোতে যদি ভালো স্কোর করে তারা কিন্তু সেখানেও ভর্তির সুযোগ পায়। সেখানে সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের থেকে আলাদা করে পরীক্ষা নেয় না। সেই ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আন্তর্জাতিক র্যাঙ্কিং এ এখন আমরা আনতে পারিনি, সেখানে এইভাবে করে আলাদা করে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেটাও একটা আমাদের সকলের মনে একটা প্রশ্ন জাগে যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নেওয়ার জন্যই যদি তার 2-3 মাস সময় ব্যয় করে, সেখানে বাকিটা সময় কেন পড়াশোনার জন্য সে কতটুকু ব্যয় করছে, সেটা একটা প্রশ্ন জাতির মনে আছে। যে আন্তর্জাতিকভাবে হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটিজ আমার ইন্টারমিডিয়েট একসেপ্ট করে, SAT 2, SAT 1, SAT 2, TOEFL একসেপ্ট করে তারা ভর্তি নিচ্ছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এই বিষয়টা একটু বিবেচনা করে দেখা প্রয়োজন বলে মনে হয় আমাদের। আর আমরা তো একটা পরীক্ষা নিচ্ছি এবং ভর্তি পরীক্ষা তো একটি হবেই, এবং সেই ভর্তি পরীক্ষার মাধ্যমেই তো, এবং সেই ভর্তি পরীক্ষাটি কেমন হবে, কোন মানের হবে, সেই সমস্ত কিছু তো তারাই নির্ধারণ করবেন কাজে, এবং তারাই নেতৃত্ব দেবেন কাজে। সেখানে কি অসুবিধা থাকতে পারে এটি কিন্তু আমাদের কাছে বোধগম্য নয়। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রেস কনফারেন্স প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কিছু প্রশ্ন ছিল, যেহেতু আজকে অনেকক্ষণ যাবত আমরা এই প্রেস কনফারেন্স চলছে অলমোস্ট 2.5 ঘন্টা, সেক্ষেত্রে প্রশ্নগুলি আমরা এখন আর নিচ্ছি না। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি দীপ্ত টেলিভিশনে মাহমুদ শাওন, উনি প্রশ্নটি করবেন। আর মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সাথে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব স্যার যুক্ত আছেন, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব মহোদয় যুক্ত আছেন। সেক্ষেত্রে সচিব মহোদয় বলবেন কিনা মাননীয় মন্ত্রী মহোদয় আপনি নির্দেশনা দেবেন। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মাহমুদ শাওন, দীপ্ত টেলিভিশন। আর যাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি, আমরা পরবর্তীতে ভবিষ্যতে আমরা সেই সুযোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আশা রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সারা দেশের শিক্ষার্থীদের অভিভাবক। আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে একটু এগুলো থেকে আলাদা। সেটা হচ্ছে করোনার কারণে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী কিন্তু কর্মে প্রবেশ করেছে। তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, অর্থাৎ শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা কতটা থাকছে, সেই ঝরে পড়ার আশঙ্কা থেকেই এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের জন্য কিছু ভাবছে কিনা, এটুকুই জানার। ধন্যবাদ। অন্য একজন প্রশ্ন করেছিলেন যে ক্রেডিট কলেজের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হবে কিনা, সেটাও যদি একসাথে এটাতে আনসার করে দিতেন। আচ্ছা, ক্যাডেট কলেজগুলো একদমই ভিন্ন পরিচালনা পদ্ধতিতে হয়। ক্যাডেট কলেজগুলো এমনকি আমাদের শিক্ষা মন্ত্রণালয়েরও আসলে অধীন নয়, সেগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। তবুও আমি মনে করি যে ইভেন ক্যাডেট কলেজে ভর্তির ক্ষেত্রেও এই একই পদ্ধতি হওয়া উচিত। তবুও আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করে নেব। আর আরেকটি হলো যে এই ঝরে পড়ার আশঙ্কার ক্ষেত্রে যেটি বলেছেন, সেটি হলো অবশ্যই এই করোনা পরিস্থিতিতে এই যে একটা স্থবিরতা কিছুটা হলেও এসেছে, আমরা অনলাইনে করছি, টেলিভিশনের মাধ্যমে করছি, তারপরও কিছু সংখ্যক শিক্ষার্থী তার বাইরে থেকে গেছেন, যুক্ত হতে পারেননি নানান কারণে, এবং বিশেষ করে এই করোনার কারণে, এই বৈশ্বিক সংকটের কারণে যে আর্থিক সংকটও কোথাও কোথাও তৈরি হয়েছে, কাজের সংকট তৈরি হয়েছে, সে কারণে অনেক পরিবারের অনেক সন্তানই হয়তো বা একটা ঝরে পড়ার আশঙ্কা, সেটি কিন্তু অনেক বিশেষজ্ঞই করছেন। কোথাও কোথাও বাল্য বিয়ের বিষয়টিও নিয়ে আসা হচ্ছে, মনে করা হচ্ছে যে সেটিও হয়তো একটা সমস্যা হতে পারে। এরকম কিছু সমস্যা আশঙ্কা তো রয়েছেই। তবে যারা বিশেষ করে আপনি যাদের কথা বলেছেন, যে বিশেষ করে কারিগরির আমাদের শিক্ষার্থীরা যারা হয়তোবা এই সময়টাতে পড়াশোনার মধ্যে না থেকে কোনো কাজে যুক্ত হয়ে গেছেন, আমি মনে করি যে কাজে যুক্ত হয়ে গেলেও তারা কাজ করার পাশাপাশি তাদের পড়াশোনাটাকে তারা চালিয়ে যাবেন। কারণ যেহেতু এখন অনলাইনেও হচ্ছে, আর তারপরে যদিও তাদের প্র্যাকটিক্যাল করতে হবে, তাদের যখন ক্লাস শুরু হবে, আমি আশা করব যে তারা ফিরে আসবেন। আমরা আমাদের দিক থেকে
আমরা চেষ্টা করব যদি কাউকে সেইভাবে যে তাদের ফিরে আসার ক্ষেত্রে সমস্যা রয়েছে, আমরা তাদেরকে কি ধরনের সহযোগিতা দিলে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি, কতদূর আমরা পারি আমাদের সামর্থ্য অনুযায়ী, সেটিও আমরা ভেবে দেখব। তবে আমি আশা করব যে তারা তাদের যারা কাজে যুক্ত হয়ে গেছেন এই সময়টাতে হয়তো বাধ্য হয়ে যুক্ত হয়েছেন, কিন্তু তারা যদি তাদের শিক্ষার যেই পর্যায়ে আছেন সেই পর্যায়টি যদি শেষ করতে পারেন, যখন ক্লাস শুরু হবে যদি শেষ করতে পারেন, তখন কিন্তু তাদের কাজের সুযোগ আরো অনেক বৃদ্ধি পাবে। সেই কথাটি মাথায় রেখে সাময়িকভাবে কষ্ট হলেও যেন তারা তাদের পড়াশোনাটা শেষ করেন, আমার সেই আবেদনটি থাকবে। আর আমাদের দিক থেকেও চেষ্টা থাকবে তাদেরকে ফিরিয়ে আনার, যেন ঝরে না পড়ে। মাননীয় উপমন্ত্রী মহোদয়, আপনি আমাদের দুজন সচিব মহোদয় ওনারা যদি একটু কিছু বলেন, তারপরে আপনি কথা বলে আমরা তখন শেষ করতে পারি। তাহলে মন্ত্রী মহোদয়, আমার আসলে বলার কিছু নেই, আপনি শেষ না, করে আমাদের দিলে ভালো। সচিব মহোদয়রা আগে একটু বলে নিক, তাহলে তারপরে আপনি একটু বলেন কাইন্ডলি। যে ওনারা বলে আপনি বলে শেষ করে দিতে পারবেন, আমার পক্ষ থেকে আর কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, সচিব মহোদয়দেরকে তাহলে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয় জনাব আমিনুল ইসলাম সাহেব, আপনি যদি কাইন্ডলি কিছু বলেন। মাননীয় মন্ত্রী মহোদয়, একটি প্রশ্ন বাকি ছিল, যদি অনুমতি দিন তাহলে আপনার কাছে শেষ একটি প্রশ্ন করতাম। আচ্ছা, করেই ফেলেন, প্রায় 2 ঘন্টা হতে চললো, আমাদের পরবর্তী মিটিংটাও শুরু হয়ে যাবে। জি মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটি খুবই ছোট, আমি খুবই ছোট এবং খুবই সংক্ষেপে আপনি উত্তর দিতে পারবেন মাননীয় মন্ত্রী। জি জি, জি আপনার মাননীয় মন্ত্রী, পরিচয়টা দিন। জি, আমার নাম হচ্ছে শিহাবুদ্দিন, আমি ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার। কিসের ডেইলি ক্যাম্পাস? জি জি। আচ্ছা মাননীয় মন্ত্রী, আপনি মাধ্যমিকের ভর্তি নিয়ে প্রায় সব বিষয়ে আলোচনা করেছেন, শুধু একটি বিষয়ে একটু যদি বলতেন, যে এই যে সকল শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবেন তাদের রোল নম্বরের বিষয়ে আসলে আপনারা কোনো সিদ্ধান্ত নেননি। কি ব্যাপারে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন তাদের কি ব্যাপারে? রোল নম্বর, মাননীয় মন্ত্রী, রোল নম্বর। আচ্ছা, এইটা কি একটা খুব তারা আগের ক্লাসে যেই রোল নম্বরে আছেন সেই রোল নম্বরে চলে যাবেন, সমস্যাটা কি? মাননীয় মন্ত্রী, জাস্ট এইটাই আর কি। শিহাবুদ্দিন সাহেব অলরেডি অনেক প্রশ্ন করেছেন, আমার মনে হয় এখন এটা র্যাপ আপ করার সময় হচ্ছে। শিহাবুদ্দিন সাহেব, আপনি পরে প্রশ্ন করুন, আর কারো প্রশ্ন থাকলে সেটা লিখিত আমরা সেটা আলোচনা। আমাদের পরবর্তী সভা শুরু হবে, একটু দয়া করে এখন প্রশ্ন না করে আমাদের সচিব মহোদয়গণ করে এটা শেষ করে দিলেই ভালো হবে। জি, আর রোল নাম্বার আগের ক্লাসে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারই হবে, কোনো এটা নিয়ে তো কোনো এটা কোনো রকেট সায়েন্স না, এত চিন্তা করার কিছু নাই। আচ্ছা, মাননীয় সচিব মহোদয় আমিনুল ইসলাম সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী, মাননীয় উপমন্ত্রী এবং সাংবাদিক বন্ধুরা। আমার মনে হয় যে আমরা দীর্ঘ সময় খুবই প্রাণবন্ত এবং খুবই প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, এবং মাননীয় মন্ত্রী আপনারা যে প্রশ্ন করেছেন, আমার মনে হয় যে আমার নতুন করে কিছু যুক্ত করার সুযোগ নাই, কারণ মাননীয় মন্ত্রী সমস্ত দিকেই কথা বলেছেন, এবং আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের সবার কাছে স্পষ্ট হয়েছে, এবং আপনাদের মাধ্যমে আমরা এটা অভিভাবক এবং শিক্ষার্থীদের জানাতে চাই, এবং যে রকম সহযোগিতা আপনারা আমাদেরকে করে থাকেন, আমি আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং মাননীয় মন্ত্রী, উপমন্ত্রী, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে আমার কোনো নতুন কিছু যোগ করার নাই, ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম মাহবুব হোসেন সাহেব, মাননীয় সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। স্যার ধন্যবাদ স্যার। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং এখানে আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে সংযুক্ত আমার সাংবাদিক সহকর্মীবৃন্দ, আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটু বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা কিন্তু যখন প্ল্যান করেছি আজকের এই প্রেস কনফারেন্স, আমরা ভেবেছিলাম শুধুমাত্র একটি বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের প্রশ্ন প্রেক্ষিত এবং প্রাসঙ্গিকতা সূত্র ধরে মাননীয় মন্ত্রী ইতিমধ্যে আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যেগুলো আসলে আমাদের পরবর্তী, আমরা বলেছিলাম মাননীয় মন্ত্রী ইতিমধ্যে বলেছিলেন যে প্রতি মাসে উনি আপনাদের সাথে এরকম বসবেন। আমরা ভেবেছিলাম যে হয়তো ডিসেম্বর মাসে যেসব আলোচনা করবো সেই আলোচনা আজকেও হয়ে গেল, অনেক ডিটেলস আলোচনা হয়ে যায়, আমাদের অ্যাডভান্স প্ল্যান্স, অনেক প্ল্যান গুলো মাননীয় মন্ত্রী ইতিমধ্যে
ইঙ্গিতও আপনাদের দিয়ে ফেলেছেন, যেটি আমরা কাজ করছি। সুতরাং আমার মনে হচ্ছে যে আজকের এই আলোচনাটা একটা পূর্ণাঙ্গ হয়েছে, আর নতুন করে যোগ করার সুযোগ কিছুই নাই স্যার আমাদের। আমরা আমাদের তরফ থেকে একটাই কমিটমেন্টের কথা আপনাদের সকলকে জানাতে চাই, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, মাননীয় উপমন্ত্রীর নেতৃত্বে। আপনাদের শুনেছেন ইতিমধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের তরফ থেকে যে ভিশন, যে লক্ষ্য আছে, সেটি ব্যাপারে তাদের অবস্থানটা সুস্পষ্ট হয়েছে। আমাদের তরফ থেকে সেই লক্ষ্য অর্জনের জন্য সকল রকম মানে প্রস্তুতি এবং কার্যক্রম গ্রহণের মধ্যেই আমরা আছি। সেই জিনিসটি শুধু আমরা আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদের সাথে এটুকু বলতে চাই যে অন্তত শিক্ষা মন্ত্রণালয়ের গোপনীয় কোনো কাজ নাই। আমরা মানে আমাদের কাজগুলোকে এমন ভাবে করেছি যেগুলো স্বচ্ছতার সর্বোচ্চ থাকবে এবং আপনাদের সাথে আমাদের ইন্টারাকশনটা নিয়মিতই হবে। এবং আমি তো মাননীয় মন্ত্রী যেভাবে বলেছেন, অনেক বিষয়, অনেক তথ্য আমরা আজকে আপনাদের কাছ থেকে পেয়েছি, যেগুলো হয়তো নর্মাল চ্যানেলে আমাদের কাছে আসে না। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় উপমন্ত্রী মহোদয় এবং আমার সহকর্মী কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয়, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার শুধু একটা জিনিস, আমাদের কিন্তু পরের মিটিংটা স্যার দুটোই স্যার আমাদের। জি দুটো এই যে এক্ষুনি শেষ করছি। আচ্ছা, প্রায়শই তাই হয়, এক মিটিং থেকে আরেক মিটিং এ যাওয়ার মাঝখানে আর 1 মিনিটের সময় পাওয়া যায় না। তো আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো হয়তো, কিন্তু অনেক লম্বা হয়ে গেল। যাই হোক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, মাননীয় উপমন্ত্রী মহোদয়, আমাদের সচিব মহোদয়রা, আমাদের সকল মহাপরিচালক বৃন্দ, আমাদের বোর্ডের চেয়ারম্যান বৃন্দ সহ সকলে যারা এখানে উপস্থিত হয়েছেন, আর বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা। আপনাদের আবারও বলি যে আপনাদের প্রশ্নের মধ্য দিয়ে আপনারা কিন্তু আমাদেরকেও অনেক তথ্য দেন, প্লাস আপনাদের প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা অনেক সমস্যা যেটা হতে পারে সেগুলোও জেনে সেগুলোকেও আমরা সমাধান করবার ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। কাজে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর আমাদের সঙ্গে এই সংবাদ ব্রিফিং, এই ব্রিফিং এ আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সকলকে আবারও মুজিব বর্ষের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে ধন্যবাদ। আমাদের জনসংযোগ কর্মকর্তা খায়ের সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো এই সময়টাকে 2 ঘন্টা এটাকে পরিচালনা করবার জন্য। অনেক ধন্যবাদ।